নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা যাদের হাতে রচিত হয়েছিল তাদের অন্যতম তিনি জুলাই অভ্যুত্থানের সেই নেতা, সাবেক উপদেষ্টা জনাব মাহফুজ আলম। এখন যা বলছেন তাতে পরিষ্কার অন্তর্বর্তী সরকারের সময় তা বাস্তবতার মুখ দেখেনি। এরকম অনেক কিছু নির্বাচিত সরকার এলে তিনি আবার শুরুটা করতে চান, সেই বার্তাও দিয়ে রেখেছেন। তবে কেন এই রাজনীতির পথগুলি আলাদা হলো? কেন জুলাই স্পিরিট নিয়ে মাহফুজ আলমের বক্তব্য আর অন্যদের বক্তব্যের মধ্যে আমরা কি পার্থক্য না দেখলেও তাদের পথ আলাদা হয়ে যেতে দেখছি? এসব নিয়ে আলোচনা করার জন্য জুলাই অভ্যুত্থানের নেতা এবং সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম আছেন আমাদের সঙ্গে। জনাব মাহফুজ আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আপনাকে। আপনার ব্যস্ত সময় কিনা এখন অনেক জানি না, তবু এই সময়ের মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। ধন্যবাদ। আমি যারা জনাব মাহফুজের বক্তব্যটা একটু মাফলড হয়ে আসছে, মানে এইটা কি আবার একটু পরিষ্কার হয়? জনাব মাহফুজ, একটু আপনি আবার একটু কথা বলবেন, মানে একটু, কারণ এতক্ষণ তো এটা ঠিকই ছিল, এখন কেন এরকম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, মানে আপনার বলাটা একটু অস্পষ্ট ছিল। এইবার ঠিক আছে। আমি জনাব মাহফুজ আলম আপনাকে যেখান থেকে শুরু করতে চাই, কারণ আজকে আপনি অনুমতি দিলে আমরা বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চাই। যে জায়গা থেকে আসলে শুরু করতে চাই, সেই শুরুটা হচ্ছে এরকম যে আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না, বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন? এটা ভাইস ভার্সাও হতে পারে। এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না বা রাজনীতি করা সম্ভব না। সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন? না, এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না, বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই। বাট প্রথম যে কথাটা, সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেটা এনসিপি হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে, এছাড়া অনেকগুলো ভলান্টারি প্ল্যাটফর্মে এখনো অ্যাক্টিভ আছে বিভিন্ন মতাদর্শের। এরপরে রিসেন্টলি আরেকটি সংগঠন তৈরি হয়েছে। সো সবার সাথে আমি মনে করি যে আমরা যেহেতু জুলাই আমরা একসাথে লড়ছি, ফলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, ওই কমরেডশিপ আছে। কিন্তু এনসিপির যে জামাতের সাথে যাওয়ার প্রশ্নটা, এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক গভর্নমেন্টে 11 ডিসেম্বর আমরা নেমে গেছি। তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে। তখন থেকেই বা এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে ওইটা ফলপ্রসূ হয় নাই। ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা। একটা হচ্ছে আমার সাজেশন ছিল, ফর রেকর্ড আমার সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ ইফ পসিবল, তারপর হচ্ছে আরো যারা আছে খণ্ডিতভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে, তাদের সবাইকে এনে একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে আসা। ওইটার জন্য আমি বারবার তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপির সাথে যাওয়া হচ্ছে না, যা আমাদের সাথে যাওয়ার হচ্ছে এটা বেটার, যে একটা বিগ আমব্রেলা, জুলাই আমব্রেলা, ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে থাকবে। তো ওইটা কার্যকর করা যায় নাই সার্বিকভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে। 3টা ত্রিদলীয় জোট হয়েছে, সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল। জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল, তারা একটা মঞ্চে চলে আসবেন। সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন, কিন্তু ওইটাও যখন ব্যর্থ হইলো এবং নুরুল হক নূর ভাইরা এই আলোচনাটা যখন ফলপ্রসূ না হলো, তখন ওনারা তো চলে গেলেন বিএনপির সাথে জোটে, তো ওনারা অংশীদার হইলেন
এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওই রকমই আছে। জনাব আলম, আমি তো ওইটা একটা বেটার অপশন ছিল। জনাব আলম, ওই আপনার কথা অপশনটা জনাব আলম, আমি আপনাদের কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে 10 তারিখ, আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন, মানে উপদেষ্টা পথে পদত্যাগ করলেন। 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে। ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো। তো আমি যদি একটু টাইমলাইন আপনি বুঝতে চেষ্টা করি, আপনার পরামর্শ সবাই চান, আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন, আপনাকে বুঝতে চান। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপির রাজনীতির সাথে থাকতেন? এটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি, জামাত, এনসিপি অ্যালায়েন্স। ওকে, বাট ওকে, বিএনপির সাথে জোটের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় ছিল যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা আছে মানুষের মধ্যে মনে, যে বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না। তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত পলিসিগত বিষয়, মানে সেগুলো যাতে বিএনপি মানে আমি একটু বুঝতে যদি যেতেই হয় জোটে যেতে হলে জামাতের সাথে। হ্যাঁ, এই জায়গাটাই আমি একটু বুঝতে যেতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না, আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন, আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার রিজার্ভেশন কেন জনাব মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত বিষয় না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি। আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না। জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না। ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি, জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি বেটার অপশন? বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপির লোকরা বারবার বলার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের মানে এক ধরনের সুযোগ আছে যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার, সেই সুযোগ বিএনপির নেই। ফলে আপনি যেই অভ্যুত্থানে যে শক্তি, যে এনসিপি, ওইটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না, কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হইলেও জামাতের সাথে যখন এটা সার্বিকভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে। কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে, সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি, সেটার ক্রিটিক আমরা করতে পারি, কিন্তু জামাতের ওই আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে তাদের মধ্যে প্রবেশ করা, তাদের মধ্যে কাজ করা, তাদের যেই দাওয়াতি কাজ বলে, এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে এই শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি জামাতের আছে। ফলে এখানে জোটটা, বিএনপির সাথে জোটটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জামাতের সাথে জোটটা যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিক ভাবে, ওকে, এবং যেটা মাঠে যাব সেটাও আদর্শিক ভাবে হবে। মানে এইটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার একটা, মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার, মানে জামাতের মধ্যে, জামাত যেহেতু ইনফিল্ট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র, আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন? হ্যাঁ, এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জামাতের
এই শক্তি আছে জামাতের। আমি কোনো সমালোচনা করতেছি না, বরং জামাতের শক্তির আমি মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই শক্তিটা আছে, এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে, কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটা জামাত করছিল 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে। তো ওই সময় আপনারা যদি দেখেন, ওই সময় থেকে শুরু করে জামাতের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিকভাবে অনুপ্রাণিত, প্রভাবিত, অনুপ্রবেশ সব অর্থেই জামাতের ওই শক্তি আছে। এবং এখন তো জামাত আরো বেশি শক্তিশালী, আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন। ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে শব্দটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, একটা চরিত্র দাঁড়ানো, এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে, কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনই মানুষ করতে পারবে বা করতে পারতো, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে প্রশ্নটা ন্যায়ের না, মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না, মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের। আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় ভিত্তিক ন্যায়ের জায়গা থেকে বিএনপিকে আগায় রাখতেছেন না, আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন। এটা কি মানে আপনি জেনে বুঝেই এটা করতেছেন? না, আমি পরিচয় শব্দটা ইউজ করবো না, আইডেন্টিটি না, এটা বলে আমি বলছি ক্যারেক্টার, আচ্ছা, চরিত্রের জায়গাটা। আপনি রাজনৈতিক চরিত্র, বাংলাদেশের চরিত্র মানে কি, আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি অন্য 5টা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে? ওদের কোনো স্পেসিফিক চরিত্র আছে না, কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির একটা মানে একটা ওই লেজিটিমেসি, যে লেজিটিমেসি এনসিপি এখনো হারায় নাই যতই অভিযোগ থাকুক। কিন্তু এনসিপি বলতে জুলাইয়ের যে ফোর্স, ওরা হারায় নাই এখনো। 71 এর ক্ষেত্রে বলতে পারে, 90s এর ক্ষেত্রে বলতে পারে, কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি। ফলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে, একটা ক্যারেক্টার নিয়ে আসছে, একটা নতুন পলিটিক্যাল কথা বলছে, নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে, এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো, যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ। নতুন পলিটিক্যাল বন্দোবস্ত যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না। আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা, বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না, সেটা আমি তো বললাম, সেটা বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ, এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে তারা মানুষের সাপোর্ট পাওয়ার সেই সম্ভাবনা ছিল। মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে, ছাত্ররা আবার ক্ষমতায় আসতেছে। সো ওই যে ওখান থেকে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদে যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা, আপনি যে ভিশনের কথা বলতেছেন ওটা বজায় থাকতেছে কিনা। এবং ওখানে আপনি ধরেন না, আপনি বিএনপি যদি যেগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারবেন। জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে? জামাতের কোনো স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না। আমি কারো নাম না ধরেই বলি, সেটা সম্ভব হচ্ছে না, কারণ জামাত ইডিওলজিক্যালি যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বললেই ইসলামের টেরেনে আপনি ঢুকে পড়বেন। না আবার না, এটার আরেকটা কারণ আছে, এটা সমালোচনা না করার আরেকটা কারণ আছে, জামায়াত তো কখনো ক্ষমতায় আসে নাই, জামাতের তো আমরা কোনো কিছুর জন্য দায়ী করতে পারতেছি না। আওয়ামী লীগকে আমরা 15 বছরের জন্য দায়ী করতে পারতেছি সরাসরি, কারণ আমরা একদম নম্বর ধরে ধরে আমরা বলে দিতে পারবো আওয়ামী লীগ এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। বিএনপির ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামায়াত তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিল না, আপনি তো তার এত প্রবল সমালোচনা আপনি কিভাবে করবেন? করতে পারবেন না তো বিএনপির মতো করে। বা না না, জামাতের প্রবল সমালোচনা করার কথা আমি বলছি না। জামাতের পলিসি ক্রিটিক আজকে পর্যন্ত কেউ করলো? জামাতের ইকোনমিক পলিসিটা কি? এটার পলিসির নামটা কি? এটা কি ইসলামিক ইকোনমিক্স? এটা কি মিক্সড ইকোনমি? নাকি এটা হচ্ছে একটা সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি? ওয়েলফেয়ার স্টেট বলা, সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে না বলা, এই যে দ্বৈততা, এই যে এক ধরনের মানে এক ধরনের অস্পষ্টতা,
এটা নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলছে? জামাতের কেন আপনি বলতে হবে জামাত ক্ষমতায় থাকলে ক্ষমতার বিরোধিতা করতে হবে? আমি প্রত্যেকটা দলের আদর্শ, পজিশন, পলিসি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না? আপনার কেন ব্যক্তি আক্রমণ করতে হবে যে এইরকম ওই রকম, না, এ দুর্নীতি করছে, ও ব্যক্তি দুর্নীতি আক্রমণ করছে? করার কিন্তু কথা আমি বলতেছি না। আপনি যেটা জামাতের পলিসির সংকট বলতেছেন, সেটা জামায়াতের অবস্থানগত কিছুটা গ্রে এরিয়া আসে, কিন্তু জামায়াত কিন্তু কিছু ক্ষেত্রে স্পষ্ট তাদের কাজের ক্ষেত্রেও সেটা তার প্রমাণ দিছে। সেই প্রমাণটা হইল যে তারা আসলে খুব পারিবারিক উপায়ে তাদের দলের প্রধান নির্বাচন করতেছে না, এটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতেছে। তারা কিন্তু দলের ভিতরে সেটা গণতন্ত্রটা আপনি শিওর? হ্যাঁ? সেটা আপনি শিওর? না, আমি তো শফিকুর রহমানের সাথে গোলাম আজমের সম্পর্ক আছে কিনা আমি তো দেখতে পাই না তো। না, মানে গণতন্ত্র যেই বললেন, পার্টি ইন্টার পার্টি ডেমোক্রেসি, এটা আপনি শিওর? আমার কাছে মনে হয় এটা কিছুটা পোপের মতো তারা এটা করে, মানে এইটাও এক ধরনের ডেমোক্রেসি, বাকিটা তো আর আমরা দেখতেই পাই না, আমি তো আর ভিতরে কাজ করি নাই। আপনি নিশ্চয়ই শিওর, আপনি নিশ্চয়ই বলবেন। তবে আমরা জামাত ইসলাম এবং অন্যান্য জিনিসটা আরও অনেক কথা বলবো, কিন্তু আপনাকে পেয়েছি, আপনাকে তো আমার অনেকগুলি প্রসঙ্গে কথা বলতে হবে, সেই জন্য আমি একটু আপনাকে একটু আগাই, জামাত ইসলামের পর থেকে একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হলো যে আপনার কি এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করে দিলেন, যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে, এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না, এবং একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারমাইন্ড জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন, এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনিও আসলে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এখানের মধ্যে আমার একটা লাইন, আপনার একটা লাইন আমার খুব মনে আছে, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয়। আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর পর আপনাকে যখন প্রশ্ন করা ছিল আপনি এখন কি করবেন, আপনি বলছিলেন যে আমি ঘুমাবো। আর মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এলিভেশন আর বাংলাদেশের রাজনৈতিক যে অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে, সেটা অবশ্যই এটা অন্য একটা ভিন্ন মিনিং দাঁড়ানো হয়েছে, এবং আমাকে তো এটা ভুগতে হয়েছে অবশ্যই। আহ, মাহফুজ আলম এখনও ওনার সরকারি বাসায় আছেন, সরকারি বাসভবনে। এই সরকারি বাসভবনগুলি একটু পুরনো হওয়ার কারণে এটার যে রিসিপশন, সেই রিসিপশনটা একটু খারাপ। আমরা দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আশা করব যে রিসিপশনটা একটু ভালো হবে। আবির ভাই, আমি একটু আপনাকে একটু চেষ্টা করতে বলি যে এটা যাতে একটু রিসিপশনটা ভালো হয়। মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করার আগে আমাদের একজন দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। সেই সেই দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। দর্শকের মতামতটা খুঁজতেছি আসলে আবার। হ্যাঁ, মাহফুজ কিছু বলতেছিলেন? না না, ওকে। না, এই এত লোকেশন চেঞ্জ করলে আরেকটা হইলে সেটা আগে করা উচিত ছিল আবির ভাই। তো অনুষ্ঠানের মাঝখানে এটা লোকেশন চেঞ্জ করতে হবে না, এটা মধ্যে তা রাখেন। ইউ হ্যাভ টু ডু ইট লাইক যখন এটা শুরু হয় না তখন। আমি যেটা দেবাশিস দাস উনি বলতেছেন যে খালেদ সাহেব, আগে কিন্তু আপনাকে সম্মান করতাম, এখন ইচ্ছা হয় না সম্মান করতে। যাই হোক, আমি জানি না মানে জামায়াতের উনি 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 কি প্রসঙ্গে এটা বললেন। আমি যেটা দেখি আর কি, যারা মাহফুজ আলম, আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ যে কোনো ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা হোক, এনসিপির ব্যর্থতা হোক, সাধারণ একটা মবকে কন্ট্রোল করতে না পারা হোক, সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা, যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার একটা কন্ডাক্টরের ভূমিকা নিচ্ছেন, তার কথা বলছেন। কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইউনূস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব। এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটার দায়িত্ব নিলেন, এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? আমি তো প্রথম থেকেই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা তাকে চাকরি দিয়েছেন, এটা উনি বলেন, নিয়োগ দিয়েছেন, এটা উনি বলেন, কিন্তু প্রথম থেকেই উনার অবস্থান আপনাদের বিপক্ষে ছিল। কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত। আপনাকে টার্গেট করা হয়েছে, কিছু ক্ষেত্রে নাহিদ সাহেবকে টার্গেট করা হয়েছে, আসিফ সাহেবকে টার্গেট করা হয়েছে, কিন্তু মাইক্রোফোনটা দেওয়া হয়েছে হচ্ছে উনার পছন্দের প্রেস সেক্রেটারির কাছে। আপনার কাছে কীরকম মনে হয়? যেমন আমি আরেকটা ছোট কথা বলি, সকল
দায় দায়িত্ব আপনাদের উপরে পড়তেছিল কিন্তু, কারণ এই সরকার আপনারা বসাইছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল না, যেটা আপনাদের কথা আমরা বুঝতে পারি পরে। যারা মাহফুজ আলম, সেটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে, বাট আমি শফিক ভাইয়ের যে বিষয়টা আমি মনে করি কম্পিটেন্সির ইস্যু। হ্যাঁ, মানে উনি তো যেহেতু মিডিয়াতে ছিলেন, এতদিন দায়িত্ব পালন করছেন, এটা কম্পিটেন্সির কারণে উনি নিজেই যেহেতু এটাকে স্যারের বক্তব্যগুলো বা গভর্নমেন্টের পজিশন গুলো বলার চেষ্টা করছেন। আমি অনেক দিন বলছি, আমি কিন্তু যখন স্যারের অফিসে ছিলাম আমি কিন্তু মানে আমার মনে হয় যে কয়েক সপ্তাহ আমি নিজে ব্রিফ করতাম এই যে ফরেন সার্ভিস একাডেমিতে। সো ইভেন তথ্যমন্ত্রী হওয়ার পর আবার ব্রিফ করিনি। সো ইট ইজ নট অ্যাবাউট যে কে বলতেছে স্যারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে। ইট ওয়াজ অ্যাবাউট কম্পিটেন্সি, ইট ওয়াজ অ্যাবাউট যে আর্জেন্সি, যে এখন একটা বক্তব্য দেওয়া দরকার, কাকে দিয়ে বক্তব্যটা দেওয়ানো যায়। তখন এটা একটা রেওয়াজের মধ্যে হয়ে গেছে যে শফিক ভাই উইল টেক দ্য লিড এবং হি উইল টেল দ্য স্টোরিজ। সো এটা আমরা এইভাবে নিছি। সেকেন্ড যেটা বললেন যে গভর্নমেন্টের দায় দায়িত্বের বিষয়টা, আমি মনে করি এটা সার্টেইন গভর্নমেন্টে আসলে ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে যেই পরিমাণ এক্সক্লুসিভলি ছাত্র উপদেষ্টাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে সবকিছুর জন্য দায়ী করা হয়েছে, কিন্তু গভর্নমেন্টের অন্যান্য অ্যাডভাইজারদের বিষয়ে বা পুরা ইকোসিস্টেমটা কেমনে চলে সেই বিষয়ে মানুষ খুব খুব রিসেন্টলি বোঝা শুরু করছে যে আসলে এটা কেমনে চলছে গত 1.5 বছর। হ্যাঁ, সো আমি মনে করি মানুষকে বুঝতে দেওয়া উচিত, আমার বলা উচিত না এখনো। হ্যাঁ, মানুষকে বুঝতে দেওয়া উচিত, আসলে ধীরে ধীরে যখন আনফাল্ড হবে, বোঝা শুরু করবে মানুষ। অনেক গালি খাইছি আমি, আমি আরো কিছুদিন খাইতে চাই, সমস্যা নাই, বাট যখন মানুষ বুঝবে দে উইল ফিল সরি ফর আস। না কিন্তু আমি এখানে 2-3টা প্রশ্ন করতে চাই, তার আগেও একটু দর্শকদের একটা মতামত। বায়ার্ন মিউনিক 6347 কি খালেদ ভাই, মাহফুজ সামনে আর আপনার ভয়েস নরম, অন্য কারোর সাথে থাকলে তো চিল্লায় বলে আমি এটা জিগাই, মাহফুজরা ওইটা বলে, এইসব দ্বিচারী স্বভাব অনেকের সাথে আছে, আপনার মানুষ হন। চেষ্টা করতেছি ভাই মানুষ হতে। আমি যেটা বলতেছিলাম যে আপনি দায়িত্বের শেষ দিকে এসে কিন্তু এই কথা বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি স্পষ্ট করে বলছেন শেষ 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয়নি। আমি এটার সাথে লাগা আরও বলি, আপনি গভর্নমেন্টকে এখনও সেভ করতে চাইতেছেন বা গভর্নমেন্টের নিয়ে এখন কথা বলতেছেন, কিন্তু দেখেন আপনি যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন তখন এর তীব্র প্রতিবাদ করছিলেন, কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি তখন অভিযোগ করেছেন সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার সম্মতি তৈরি করা হয়েছে। আপনি এই বক্তব্য নিয়ে ভিন্নমত পোষণ করছেন, এরকম আমরা শুনি নাই। আমরা কিন্তু স্পষ্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা এক ধরনের উপদেষ্টা ছিলেন আর অন্যরা অন্য ধরনের উপদেষ্টা ছিল। আমি আপনার কথা বলতেছি না, আপনার অন্য যে 2 উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসছেন তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, সরাসরি দুর্নীতির অভিযোগ আসছে। আপনার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আসছে সেটা আমি আপনার পরে বলতেছি। আপনার বিরুদ্ধে পরিবার, আপনার ভাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আসে। তাহলে আপনারা কি উপদেষ্টারা কি মানে সরকারের মধ্যে 2 ভাগ হয়েছিলেন? অনেক উপদেষ্টারা কিন্তু এরকম বলতে চেষ্টা করছে যে আমরা অনেক কাজ করতে পারি না, বিকজ ইঙ্গিতটা হচ্ছে আপনারা। আবার আপনারা একদম সরাসরি বলছেন এই উপদেষ্টারা আপনাদের হত্যাযোগ্য করছে। আপনি বলছেন আপনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, একটু যদি বলেন। ওকে ওকে, আমি মনে করি আমি যেটা একটু আগে বললাম সেটা, যে ইতিহাস নিজে কথা বলা শুরু করবে। সো আমি আর কিছুদিন ধৈর্য ধরি এবং মানুষের গালি সহ্য করি। মানুষ যখন জানতে পারবে দে উইল ফিল সরি ফর আস 3 স্টুডেন্ট লিডার্স এবং স্পেশালি অ্যাবাউট মি, কারণ আমি তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি। সো সো লেটস সি আই এম নট টকিং রাইট নাও অ্যাবাউট দিস থিংস। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে একবার স্পষ্টভাবে আমি যদি বলি, প্রথম দিকে যেটা বলা হইলো যে অনেকে বলার চেষ্টা করছে যে আমরাই সবকিছু ঠিক করি, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু এই কথাগুলি তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন। আমি একদম নিরপেক্ষভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন যে এটা মানে এই ধারণাগুলি এবং উনার ব্যর্থতার দায় উনি শিফট করছেন আপনাদের কাঁধে। উনি ইশাককে মেয়র হইতে দেন নাই, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা চাপাইছেন হচ্ছেন আসিফের ঘাড়ে। আমি একদম স্পষ্ট এটা বলতে পারি। ওকে, লেট হিস্টোরি স্পিক বাট হিস্ট্রিটা আসবে কোত্থেকে? মানে ঘটনা হইতেছে যে জুলাই আন্দোলনকে এখন অনেকে বলতেছেন ব্যর্থ, আপনাদের উপর আশা হতো, কিন্তু এটাতে আপনারা দায়ী নাকি আর কেউ দায়ী, এটাও তো আমাদের আসলে একটু বুঝতে হবে, মানে এটা তো বোঝাও দরকার, তাই না?
আপনার আশু করণীয় সংস্কারগুলো তো হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ক্যাবিনেট ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যাবিনেট ডিভিশন এটা সমন্বয় করবে। হুম, সমন্বয়ের ক্ষেত্রে আমার মন্ত্রণালয়ে 12টা সংস্কার প্রস্তাবনা আছে আশু করণীয়। হুম, সেটা পছন্দ না হইতে পারে কারো যে এগুলো কি করা উচিত কিনা, বাট এটাই বাস্তবতা যে আমি এগুলোই করতে পারবো 6 মাসে। আমার সরকার হুম, 5 বছর থাকবে না, আমার সরকার 6 মাস 7 মাসের সরকার। সো আমি যদি এগুলো করতে পারি 12টার মধ্যে আমি আমার জানা মতে আমার কাছে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে আমি 7টা সম্পন্ন করে দিয়ে আসছি। 7টা 12টার মধ্যে, মানে 12টা আমার করণীয় ছিল, এর মধ্যে 7টা করে দিয়ে আসছি। হুম। আর বাকিগুলোর জন্য সবগুলো পেপার প্রসেস আমি করে দিয়ে আসছি সবগুলোর জন্য। এবং আমি কিন্তু ধরে আপনি ধরে তো আপনি যদি নিজেই এখন আপনি তো নিজেই বলতেছেন যে 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয় নাই, কারণ কামাল আহমেদ সাহেবের না না আমি একটু জি, বলি। জি, এই 4 মাস যে কাজ করতে দেওয়া হয় নাই, দেখেন সাংবাদিকতা সুরক্ষা আইন যেটার কথা তা কামাল ভাই বলার চেষ্টা করতেছেন। হুম, আমি আরেকটা মানে একটা বক্তব্য কারেক্ট করে দিই, সেটা হচ্ছে আমার আমলে, মানে আমি যে সময় ছিলাম ফেব্রুয়ারি 28 হুম, টু ডিসেম্বর 11, হুম, এই সময়ের মধ্যে কোনো মিডিয়া হাউসে মব হয়েছে এটা আমাকে দেখান। নট এ সিঙ্গেল ওয়ান, হুম, ইফ আই এম নট রং, হুম, নট এ সিঙ্গেল ওয়ান। এবং the first one to call, not the advisors, if I'm not wrong, not the advisors, first one to call Mahfuz Anam, Matiur Rahman and others যারা আক্রান্ত হয়েছেন তাদের, that was me, the person who went to Daily Star thrice। তখন আমি আপনি 3বার গেছি Daily তখন Star তো এ ঢুকার তখন তখন তার আপনি উপদেষ্টা না, আমি দায়িত্বে, তখন আপনি দায়িত্বে ছিলেন না। আমি উপদেষ্টা না, হুম, but again I feel হুম, আমার এই দায়িত্বটা আছে যে আমি যেহেতু সাবেক তথ্য উপদেষ্টা, একই সাথে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে, এবং এটা একটা স্যাবোটেজ হচ্ছে অভ্যুত্থানের বিরুদ্ধে। শহীদ ওসমান হাদির রাজনীতি, শহীদ ওসমান হাদির যেই শাহাদাত, এই জিনিসটাকে লঘু করার জন্য এই যে একটা অপচেষ্টা সবাই মিলে করলো, কারা করলো এগুলো বললাম, হিস্টোরি, লেট হিস্টোরি স্পিক। বাট দ্য থিং ইজ, আমরা গেলাম, আমি 2:30টায় গেলাম, ঢুকার চেষ্টা করলাম, চারপাশে এত মব, আমি ঢুকতে পারলাম না, গাড়ি নিয়ে আবার আসলাম বাসায় এসে আবার বললাম যে ঠিক আছে এবার একটু বেশি পোলাপান নিয়ে চলো। তো গেলাম, নুরুল কবির ভাইয়ের সাথে কথা হইলো যে ভাই আমি আসতেছি, আপনি সমস্যা নেই, আপনারা থাকেন, আমরা চেষ্টা করতেছি, কেন কারো প্রবলেম হবে না। তো আমরা গেলাম, আরেকবার গেলাম, তখনও ঢুকতে পারলাম না। তখন আমি আনন্দ সিনেমা হলের সামনে থেকে আমাদের এই যে আমাদের নাহিদ, আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাদের সবাইকে ডাকলাম যে আসেন আপনারা সহ সবাই মিলে ঢুকি, আমি একলা গেলে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। এবং আমাকে তখন নাহিদ বললো ভাই আপনি যাইয়েন না, কারণ আপনাকে টার্গেট করবে, যে মব আপনাকে টার্গেট করবে, দে ডোন্ট লাইক ইউ, সো এভরিওয়ান নোজ দে ডোন্ট লাইক মি, সো ওকে, সো আমাকে অ্যাটাক করবে। আমি বলছি নো, সমস্যা নেই, তোমরা আছো, আমি যাই। সো আমরা তো গেলাম, এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, ইভেন গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আমরা দেখলাম না ওই রাত্রে। হুম, আমাদের তো এই রিস্ক নিয়ে আমরা গেলাম। সো আমরা এই দায়িত্বটা বোধ করি, এই দায়িত্বটা থেকে আমরা যা যা করেছি, এটা আমি, অনেকে বলে যে ফেসবুকে লেখেন না কেন, কিছু বলেন না কেন, ফিয়ার করেন না কেন, আই ডোন্ট হ্যাভ এনি ফিয়ার টিম, হুম, এন্ড আই ওয়ান্ট টু হ্যাভ এনি, হুম, আমার দরকার নাই। বরং আমি ওই টাকা, আমি হচ্ছে যে বসে বসে এখনো রিসার্চের কাজ করি, ওই রিসার্চের কাজেই হুম, আমার যদি 2 টাকা আমার থাকে, ওইটা ফিয়ারের চেয়ে বেশি আমার আগ্রহ হচ্ছে রিসার্চের কাজ করা, লেখালেখি করা, গবেষণা করা, ওখানে আমার আগ্রহ। সো হোয়াট এভার দ্য থিং ইজ, এই পুরা জিনিসটাকে, এই দায়িত্বশীলতার জায়গাটাকে, যে কামাল ভাই বলছেন 3টা ইস্যু সংস্কার, 7টা আমি করে দিয়ে আসছি, আর 5টা অনগোয়িং ছিল। ওয়ান, সেকেন্ড হচ্ছে আমার সময়ে কোনো সাংবাদিক লাঞ্ছনার শিকার হয় না, বরং নাহিদ খুবই একটা ভালো কাজ শুরু করছিল, সেটা আমি কমপ্লিট করে দিয়ে আসছি। সেটা হচ্ছে যে কারা মিথ্যা মামলার মানে শিকার হচ্ছেন, মানে এই যে এই সাংবাদিকদের মধ্যে। এই ভালো কাজটা তো এখনো চলতেছে, ঠিক না মাহবুব সাহেব? যেমন ধরেন, না ওইটা না, আনিস আলমগীর কি করছেন আমি জানি না, না না এখন না, এখন উনি জেলে, দ্যাট ইজ, শাকিল, না আমি ওনার, রূপা, আমি এরা ওনার জেলে। ব্যাপারে বলবো, না না আমি ওনার ব্যাপারে বলবো না, হুম, আমি ওনার ব্যাপারে বলবো না, এটা আমার সময়কালীন না। হুম, বরং আপনার, এটা আমার কাজ, তথ্য মন্ত্রণালয়ের কাজ না কাউকে চুটানো, হুম, কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ব্রিফ করছি, না এটা শুরু করছে, আমি এটা কন্টিনিউ করছি, হুম, কমপ্লিট করে দিছি আমরা, যে এই সাংবাদিকরা এরা গ্রেপ্তার হয়েছেন, হুম, এরা, আমরা সাংবাদিক কমিউনিটির সাথে মিলে এই তথ্যটা সংগ্রহ করে দিছি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তারা ঠিক করবেন যে কে ভুয়া মামলায়, সঠিক মামলায় কারা গেছে। আর যাদের কথা আপনি বললেন তাদের ব্যাপারে কথা হচ্ছে, তারা যারা ফ্যাসিবাদের অ্যাকমপ্লিস ছিল, ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদেরকে আপনি, আমাদের পরামর্শ কি ছিল, যদি আপনি আমাদের কথা শুনতে চান, আমাদের পরামর্শ ছিল আপনি তাকে কোনো এমন কোনো মামলায় গ্রেপ্তার করেন না যেটা হচ্ছে হুম, তার হিউম্যান রাইটস কে ভায়োলেট হুম, করে,
এটা যদি আপনি বলতে চান, শুনতে চান, রাদার সে তো অ্যাকমপ্লিস ছিল, সে তো এটা স্পষ্ট, বাংলাদেশের মানুষ তো ঘুমিয়েছিল না, বাংলাদেশের মানুষ দেখছে কারা তাদের বিপক্ষে তাদেরকে হত্যার জন্য ন্যারেটিভ তৈরি করছে, তাদেরকে হত্যার জন্য দিনের পর দিন টকশোতে, তার তো একটা বিচারের ব্যবস্থা করতে হবে, মানে বিচারের ব্যবস্থাটা কিভাবে করবে এটার ব্যাপারে কিন্তু আমরা যারা শুনি, যাদেরকে অভিযোগ করতে শুনি, সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, হত্যা মানে কি বলা যায় হত্যাযোগ্য করা হয়েছে বা তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, তারা কিন্তু কেউ এসে বলে নাই, না না আমি একটু শেষ করি, কেউ এসে বলে নাই যে আপনারা সাংবাদিকদের এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আমি বারবার, আমি যখন মন্ত্রী ছিলাম, উপদেষ্টা ছিলাম, আমি বারবার বলার চেষ্টা করছি, ফ্রিডম উইদাউট অ্যাকাউন্টেবিলিটি ইজ ডেঞ্জারাস। আমরা ইউএন কে, আমি নিজে ইউএন কে চিঠি লিখছি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়ার জন্য, যাতে আপনারা কি বলে গত 15 বছর ফেসিবাদের আমলে যারা ফেসিবাদকে সহযোগিতা করছে তাদের জন্য, তাদের ব্যাপারে যাতে একটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং পাই, যে তা কারা কারা সহযোগিতা করছে, তাদের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যায়, রিকনসিলিয়েশনটা কেমনে করা যায়, তারা কি অ্যাপোলজি করবে নাকি করবে না, সবকিছু নিয়ে এই চিঠিটা 1 মাস ধরে চললো, এরপর এটা আর কার্যকর হলো না। তখন ওখানকার ইউএন বডি থেকে বলা হলো যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করতে চাই, এন্ড দ্যাট কোড অফ কন্ডাক্ট ইজ নো হোয়ার টিল নাও। সো এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। So, আমি এই জন্য বারবার বলছি লেট হিস্ট্রি স্পিক। দ্য থিং ইজ, এই সাংবাদিকদের বিষয়টা আমরা যদি ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি এটা করতো, যেটা আমি চিঠি নিজে লিখছি, আই হ্যাভ দ্যাট লেটার, এবং ওই চিঠি লেখার পরে ওই চিঠি অনুযায়ী যদি ফ্যাক্ট ফাইন্ডিং হইতো, 3 মাস আমাদের টাইমলাইন ছিল, জুলাইতে আমি চিঠিটা লিখছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এটা হবে, হওয়ার পরে এটা ঠিক হবে যে কোড অফ কন্ডাক্ট কিভাবে হবে, সংবাদ মাধ্যমগুলো একই সাথে স্বাধীন, একই সাথে দায়িত্বশীল কিভাবে ভূমিকা পালন করবে, এই জন্য আমি এই কাজটা করছি। এবং তখন যারা ছিলেন, যারা ওখানে ইউএনএসকোর সাথে বা অন্যদের সাথে মিটিং, আমি এটা বারবার বলার চেষ্টা করছি যে কোড অফ কন্ডাক্টটা সাংবাদিকদেরকেই তৈরি করতে দেন, প্রত্যেকটা হাউসে তৈরি করুক, যে তারা সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতা প্লাস যে তাদের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করবেন, এটা আমি বারবার আমার মানে বিভিন্ন কিন্তু এই যে একটা সত্য, এই যে একটা কথা যে আপনি বলেন জান মাহফুজ সাহেব, এটা আমি আপনাকে একটু বলি যে এই যে হত্যার নেরেটিভ তৈরি করা, এখন হত্যার নেরেটিভ তৈরি করা বা হত্যাযোগ্য করে তোলা, এই কথাটা এত ব্রড, মানে আপনার তো আলাদা করে কিছু বলার নাই, আপনাকে কিন্তু আসলে হত্যার নেরেটিভের জন্য দায়ী করা, হত্যাযোগ্য করা, সেটা আপনার ক্ষেত্রেও বহুবার হয়েছে। এইটা কি আসলে করাটা ঠিক হয়েছে? যে ধরেন আপনি একটা লোক একটা পক্ষ নিছে, যেই পক্ষটা আসলে ফেসিবাদের সরাসরি পক্ষে গেছে, আপনি তার বিরুদ্ধে স্পেসিফিক কিছু করেন, সে তো ফেসিবাদের পক্ষে এমনি এমনি যায় নাই, সে দুর্নীতির কারণে গেছে, সে অন্যান্য অনেক কিছু করছে বলেই সে এখানে গেছে, সে কোনো আদর্শগত কারণে কাউরে সাপোর্ট করে নাই। তো আপনি তার সেইটা দেখেন যে সেইটা কইরা সে কি সুবিধা নিছে, আপনি তার বিরুদ্ধে হত্যা মামলা দিতেছেন। আপনি দেখেন এই শাকিল রূপা থেকে শুরু করে আনিস আলমগীর, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা কিন্তু সত্য। এগুলো আপনারা কেন করতেছেন আপনি বলেন? না আমরা শুনেন, এখানে হচ্ছে যে আপনি যেভাবে বললেন, আমি তো এই কথাটা বললাম, আমি একজন লয়ার স্টুডেন্ট এবং আমরা সারা জীবন এই আওয়ামী লীগের হিউম্যান রাইটস অ্যাবিউজের বিরুদ্ধে কথা বলছি, আমরা আজকে হুট করে হিউম্যান রাইটস অ্যাবিউজার হয়ে যাইতে পারি না। সো আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার ছিল, যদি আমাদের কাছ থেকে শুনতে চান। আমাদের কাছ থেকে হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ওনাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ওনাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা করতে হবে, ট্রান্সপারেন্সির ব্যবস্থা করতে হবে। সাংবাদিকরা প্রশ্নহীন থাকতে পারবে না, রাজনৈতিক নেতারা প্রশ্নহীন থাকা যেরকম সঠিক না, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমারও আপনার অধিকার থাকা উচিত আপনাকে প্রশ্ন করার, আপনার প্রতিষ্ঠানকে প্রশ্ন করার। অবশ্যই 100% দ্যাট ইজ কি বলে পায়। এই সবগুলো ইনস্টিটিউশনকে আপনি যদি বের করে আনতে চান, আপনাকে কোনো না কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা করতে হবে। কিন্তু লিগ্যাল ইনস্ট্রুমেন্টটা ভুল, এটা ধরেন আমরা ধরে নিয়ে যদি আগাই, তাহলে লেজিটিমেসির জায়গা থেকে এটা ভুল না, জনগণের সংকটের জায়গা থেকে, গ্রিভেন্সের জায়গা থেকে, এবং জনগণের যেই এক ধরনের হতাশার জায়গা থেকে, এটা আজকে পর্যন্ত মানুষ হতাশ, এবং এই হতাশাকে আপনি চ্যানেলিং করতে পারতেছেন। আমি জানি না পরবর্তী সরকার কিভাবে এটাকে ডিল করবে। দিস ইজ হিউজ। আই হ্যাভ ডিলড উইথ মেনি মুভমেন্টস লাইক হান্ড্রেডস। সো আমি জানি মানুষ কোন জায়গাতে আছে। সো বিষয়টা হচ্ছে খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস। আপনি তো মানুষ, আপনি যদি ওই জায়গায় যান যে লিগেল এবং লেজিটিমেসি, সেইটার অবশ্যই একটা বড় ধরনের মানে, বা আমরা আসলে জুরিসপ্রুডেন্স নিয়েও একটা বড় ধরনের কথা বলতে পারি, কিন্তু আজকের সময় এটা না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেন, যেটার জায়গা আমি দেখেছি যে আপনি মনে করতেছেন যে এটা শাস্তি হওয়া দরকার, সেই জন্য তার বিরুদ্ধে একটা হত্যা মামলাও চলতে পারে, কারণ সে হত্যা যোগ্য করে তুলছে আরও অন্য 10টা লোকরে, বা
হত্যার না, না, মানে না, না, এই জায়গাতে আপনি পৃথিবীর সব মানুষে আপনি এটাতে ফিট ইন করতে পারবেন, সব মানুষে ফিট ইন না, করতে দ্যাট পারবেন। ইজ নট দ্যাট ইজ নট হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। আমি এটা আমি বলি নাই। আমার কথাটা আমি খুবই আবার এক লাইনে বলি। হুম। আমি হত্যা মামলা হরে ধরে হত্যা মামলার পক্ষে কখনোই ছিলাম না। এবং আমরা যখনই বলার সুযোগ হয়েছে বলছি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, তাদের শাস্তি হইতে হবে, দ্যাট ইজ সার্টেন। তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের ব্যাপারে দুইটা কিন্তু তাদেরকে দুই কথা অ্যাকাউন্টেবল বলতেছেন করতে হবে। মাহফুজ সাহেব, আপনি বলতেছেন তাদের শাস্তি হইতে হবে, আপনি তো বিচারক না। আপনি তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে, সেটা কিন্তু অন্য কথা। আপনি কিন্তু ওই 2013 সালে শাহবাগের মতো কথা বলতেছেন, ফাঁসি চাই ফাঁসি চাই। আপনি শাস্তি নিশ্চিত না, করতে না, হবে, না, এটা আপনি না, কেমনে বলবেন? আপনি তো ইউ আর নট, না, আপনি তো জাজ না মাহফুজ। না, এখন এখানে হচ্ছে যে আমি তো বললাম একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আপনি যখন পুরো দেশটা ভেঙে পড়তেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়তেছে, তখন অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি ধরেন না, আপনি আজকে একজন অপরাধীকে ধরবেন, এখন এটা তো হচ্ছে লিগ্যাল। আপনি যতটা না গভর্নমেন্টকে দায়ী করতেছেন, তার চেয়ে আমি যদি বলি, এটা অ্যাবস্ট্রাক্ট শোনাবে বাট দিস ইজ ট্রু, আমি লয়ার স্টুডেন্ট হিসেবে বলি, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের লিগ্যাল প্রসিডিউরের প্রবলেম। আপনি প্রসিডিউরালি আপনি কখনোই মোজাম্মেল বাবুকে গ্রেফতার করতে পারবেন না, আজকে চাইলে এখন গ্রেফতার করতে পারবেন না, কিন্তু আপনি যদি হত্যা মামলা দিয়ে দেন আপনি তাকে এখনই তুলে আনতে পারবেন। সো দিস ইজ হোয়াই এই যে কলোনিয়াল লিগ্যাল সিস্টেম, এটার তো ক্রাইসিস এটা, যে আপনি একটা ফেয়ার লিগ্যাল সিস্টেম আপনার নাই এখনো। এবং আমরা তো অনেকগুলো সংস্কার করছি, আসিফ স্যার চেষ্টা করছে, অনেকগুলো করার চেষ্টা হয়েছে, করা গেছে, কিন্তু এরপরেও তো একটা ফেয়ার লিগ্যাল সিস্টেম নাই। আমি আজকে খালেদ মহিউদ্দিন, সে হাসিনাকে সাপোর্ট দিছে, এটা যদি আমি আজকে বলি এবং এটা যদি আমি কালকে ঢাকা শহরে কেউ দাঁড়ায় বললো যে খালেদ মহিউদ্দিনের আমি ফাঁসি চাই বা শাস্তি চাই, সেটা ঠিক আছে, সেটার দাবির ব্যাপারে কথা বলতে পারে, কিন্তু যদি স্পষ্টভাবে যারা, এটা ছিল, আমি তো বললাম এটা পাবলিক গ্রিভেন্স, এই পাবলিক গ্রিভেন্সটাকে চ্যানেলাইজ করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে এটাকে আপনি যে বাস্তবায়ন করবেন এবং তাকে শাস্তির আওতায় যে কোনো কারণে, দুর্নীতি হোক, ট্রান্সপারেন্সি, আরো 10টা ইস্যুতে তাকে আনবেন, সেই সুযোগটা কি বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে আছে? বরং এই সিস্টেমটা, আমি বললাম এটা অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে, বাট এগেইন দিস ইজ দ্য ক্রাইসিস অফ না, লিগ্যাল আমি সিস্টেম। আমি আপনাকে আপনি আমি আজকে আপনাকে কাউকে স্পষ্ট কেন বুঝতে পারতেছি গ্রেফতার এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আমার দুঃখটা কি জানেন জনাব মাহফুজ? আমার দুঃখটা হচ্ছে গত 15 বছর ধরে আমরা শেখ হাসিনার অ্যাবসুলুট এই জায়গাটা, মানে উনার পলিটিক্যাল গ্রিভান্স, উনার এটা পছন্দ হইতেছে না, এটা করার জন্য উনি যেভাবে কলোনিয়াল লিগেল সিস্টেমের কথা বলে, যেভাবে তিনি লিগেল সিস্টেমের হাত মুচড়ে ধরে মানুষের মানবাধিকার ধ্বংস করছেন, এইটা ছোটদের বা ছোট করে তাই করা হইতেছে এই সরকারের আমলে। এটা হচ্ছে আমার আফসোস। আমি এই কথা আমি বলেই যাব, এই আফসোস আমার থাকবে। না, 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 আপনি এই কথা বলতে পারেন, আপনার আফসোস, হতাশা, ক্ষোভ, ফ্রাস্ট্রেশন সবই থাকতে পারে, দ্যাট ইজ ভ্যালিড। হ্যাঁ, আপনি একজন সিটিজেন হিসেবে আরো ভালো ব্যবস্থা চাইছেন, এটা আমরাও চাইছি। দ্য পয়েন্ট ইজ, আপনি হাসিনার সাথে এখানে তুলনা করাটা খুবই অন্যায্য। হাসিনার মতো করে র্যান্ডম হয়তো একটা দুইটা জায়গায় হয়েছে, এবং আমার জানা মতে কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টকে আজ পর্যন্ত গুম করা হয়নি। আপনি হাসিনার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জায়গাতে যদি আপনি বলেন যে মানে আওয়ামী লীগের কয়টা লোককে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হয়েছে, আপনি এই যে পয়েন্ট গুলো বলতেছেন, হাসিনার সাথে এটা কোনোভাবে তুলনীয় না। বরং আমি বলি যে এই সরকারের এই আগ্রহটা ছিল যে আপনি লিগাল সিস্টেমে একটা রূপান্তর ঘটাবেন। আমার সিআরপিসি তে চেঞ্জ আনা হয়েছে, পেনাল কোডে চেঞ্জ আনা হয়েছে, আপনার এই জুডিশিয়ারিকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি ভালো কি খারাপ হয়েছে, বাট এগেইন আমরা যেহেতু প্রমিস ছিল এটা হয়েছে, আরো হয়তো সুন্দরভাবে সিস্টেম করে দেওয়া যায়, অথবা এটা সিস্টেমটা চলতে চলতে এটা নিজেরাই শুধরে নিবে, কিন্তু এটা করা হয়েছে। ফলে আমরা 1.5 বছরের মধ্যে, সরকারের পক্ষে আমি বলি, সরকারের ব্যাপারে আমার নিজের গ্রিভে অনেক কথা আছে, আমাদের নিজেরই ক্রিটিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি হাসিনার সাথে তুলনা দেওয়াটা অন্যায্য এবং একেবারেই অযৌক্তিক। কারণ হচ্ছে হাসিনা কখনোই চায় না যে লিগ্যাল সিস্টেমটা শুধরাইতে, আমরা লিগ্যাল সিস্টেমটা শুধরাইতে চাচ্ছি। আমি নিজে একজন মিনিস্টার থাকা অবস্থায়, আপনি বলেন আমার থাকা অবস্থায় 8 মাস 9 মাসে আমি কোন সাংবাদিককে কল দিয়েছি যে এই রিপোর্ট নামাই পেলো, আমি কাকে মানে হুমকি দিচ্ছি বা কাকে বলছি, আমি কোন এজেন্সিকে কাজে লাগাইছি, বরং এটা পুরো একটা কালচার ডেভেলপ করছে যে সাংবাদিকরা নিজেদের মতো করে, ইভেন আমার বিরুদ্ধে কয়েক ডজন রিপোর্ট তারা বের করছে, এবং আমি একবারও রিচ আউট করি না যে ভাই তোরা রিপোর্টটা নামা, বাট আই ডোন্ট কেয়ার।
কারণ হচ্ছে যে এটা তো তার অধিকার যে সে আমাকে সমালোচনা করতে পারবে। হুম। আমি তো ওই উপদেশটা আমরা না, ছিলাম, নাহিদ ছিল। সমালোচনা তো সো করতে পারে, কিন্তু এখন মুশকিলটা হয়েছে যে আপনার মতো করে সবাই চিন্তা করে না, এবং এটা এক ধরনের ট্যাগিং এর রাজনীতি চলে। যেমন আমাদের একজন দর্শক কিন্তু বারবার বলতেছেন যে আপনি যে আমাকে বললেন যে এই যে ধরেন আপনিও শেখ হাসিনার দলে ছিলেন খালেদ ভাই, তো আপনার কেউ একটা ফাঁসি চাইলো, এই কথাটুকু কাইটাও ব্যবহার করা যেতে পারে যে মাহফুজ বললেন যে শেখ হাসিনার দলে ছিলেন খালেদ মহিউদ্দিন, এবং খালেদ মহিউদ্দিন এটা নিয়ে কিছু বললেন না। ভাই আমি শেখ হাসিনার দলে ছিলাম কি না ছিলাম ওই সেটা নিয়ে, মানে এটা খুবই ইন্টারেস্টিং। ওইটা আমার বক্তব্য না। আমি কোনোভাবেই আপনাকে শেখ হাসিনার দাদা সেটা যে আপনার বক্তব্য না, ওটুক কাইটা, সেটা আমার কাজ না। ওটুক কাইটা আবার ওটুকের মধ্যে ওটা বলবে। এবং দেখেন একজন রেদন আহমেদ তিনি বলতেছেন খালেদ ভাই ফেব্রুয়ারিতে দেশে আসেন, মব কেমন দেখাবেন রেডি হয়ে আসেন। আমি ফেব্রুয়ারিতে দেশে আসবো ভাই, রেডি হয়ে আসবো, এটা নিয়ে আর তো বলে লাভ নেই। আমরা পরবর্তী জায়গায় যাই, যে আপনি বলতেছেন যে সেইখানে আপনারা চেষ্টা করছেন যে বিচার বিভাগকে আসলে স্বাধীন করার। বিচার বিভাগ বাংলাদেশের স্বাধীন ছিল, কিন্তু সেই স্বাধীনতাটা ছিল হচ্ছে শেখ হাসিনার স্বাধীনতা। শেখ হাসিনা তাদেরকে যতটুকু স্বাধীনতা দিত, যে বিষয়ে স্বাধীনতা দিত সেই বিষয়, সেটা থেকে আপনারা আলাদা করতে চাইছেন। আমরা আপনার কথাই আমি ধার করে বলি, ইতিহাস বিচার করবে আপনারা কতটা চাইছেন, নিশ্চয়ই এটা আবার দেখাও হবে। আমি নানা ধরনের কথা শুনি, আপনি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়ছেন, আপনার বন্ধুরা তো কেউ বিচারক আছেন, কেউ আইনজীবী আছেন, তাদের কাছ থেকেও নিশ্চয়ই আপনি শোনেন। আমরা অন্য জায়গায় আসি। আপনি রাজনীতিকে আকাঙ্ক্ষা থেকে সরেন নাই আসলে। এখনকার বিএনপি জোট ও জামাত জোটের বাইরে নতুন রাজনীতির চেষ্টা করবেন, এই আহ্বান আপনি ফেসবুকে দিয়ে রাখছেন। এই 1.5 বছরে নিজেদের ভুল নিয়ে পর্যালোচনা করতেও আপনি রাজি, কিন্তু আপনার এই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন আওয়ামী লীগ আমলের অবিচারের শিকার সরকারি আমলা মাহবুব কবির মিলন। তাকে কোট করি, তিনি জানতে চেয়েছেন কি করেছেন গত 1.5 বছরে, কি করতে চেয়েছিলেন পারেননি, কেন পারেননি, কাদের জন্য পারেননি, সেগুলোর তালিকা আগে দিন। আপনি মোটামুটিভাবে একই ধরনের কথা বলছেন, কিন্তু তালিকাটা কেমন দিবেন যে কাদের জন্য আসলে পারেন নাই? আপনি কি এটার 1 2 3 4 5 করবেন? না, আমি মনে করি না যে এখনো এই সময়টা আছে। যে আমি মনে করি যে এটা এইসব ক্ষেত্রে বিষয়গুলো যেহেতু মানে অনেক জটিল এবং অনেক লেয়ার্ড একটা জায়গাতে আছি আমরা, তো সেটা থাকুক। সেটা আমি তো বললাম যে ধীরে ধীরে ডাইভার্সড হচ্ছে, ধীরে ধীরে এই কথাগুলো আলোচনা হচ্ছে, হোক না, আর সময় আসুক। কিন্তু উনি যেটা বললেন কি করেছেন, এটা আমার লিস্ট আমি দেওয়ার ক্ষেত্রে আগ্রহী না। আমি সবসময় লোকি একটা পার্সন ছিলাম। আমাকে ওই ঢাকা ট্রিবিউনের রিপোর্ট আমাকে নিয়ে আসছে সামনে, সো সে তরুণ ইন্টেলেকচুয়াল। সো আমি এখনো লোকি মানুষই, পলিটিক্স করতে চলে আসছি, পলিটিক্সের ভিতরে ঢুকে পড়ছি, বাট আমি অলওয়েজ লোকি পার্সন ছিলাম, পড়াশোনা গবেষণার ভিতরেই ছিলাম। সো আমার ওই ফিয়ার নিয়ে আগ্রহ নেই যে আমি কি করছি এটা প্রচার নিয়ে আমার আগ্রহ। আমি কোনো প্রচার সিস্টেম আমার নাই। আমি থাকা অবস্থায় আমার আমার আমি দেখতাম প্রত্যেকদিন 5-7টা পত্রিকা আমার বাসায় আসে, তো আমি দেখতাম যে আমার নিউজটা কোথায় চাপাইছে। তো আমি তো অন্তত মিডিয়ার সাথে অনেকদিন সম্পর্ক আছে আগে থেকেই, তো আমি দেখতাম কোন কলামে চাপাইছে, কোন পৃষ্ঠায় চাপাইছে। তো নাই, তথ্যমন্ত্রীর কথা বলে পত্রিকাতে রিপোর্ট নেই। তো ওই জায়গায় যেটা হইতো আর কি, যে আগে তথ্যমন্ত্রীরা বা পিআরও কল দিয়ে বলে দিত স্যারের রিপোর্ট কিন্তু ফার্স্ট পেজে আসতে হবে, উপরের কলামে থাকতে হবে, ফার্স্ট কলামে থাকতে হবে। উই ডিডন্ট ডু দ্যাট, এন্ড আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ডুইং পিআর। পাবলিক রিলেশন যেভাবে করে, ফটোকার্ড বানায়, বিভিন্ন পেজ বানায়, ওই রকম আমার আগ্রহ নেই। কিন্তু আমি কাজ করছি কিনা এটা, যেহেতু গভর্নমেন্ট যখন এই কাজগুলো জমা দিবে, সংস্কারের কাজগুলো জমা দিবে, এবং আমি যে কথাগুলো আসলে আসলে পিয়ারও না মাহফুজ, আমি অনেকদিন ধরে সাংবাদিকতা আসি তো 29 বছর ধরে, আসলে ব্যাপারটা পিয়ারও না, কে কত ইন্টারেস্টিং কথা বলে। যেমন ধরেন আপনার থেকে লোয়ার পোর্টফোলিও হইলেও শফিক ভাইকে অনেক বেশি কোট করা, কারণ শফিক ভাই তর্কিত বিতর্কিত অনেক বিষয়ে কথা বলেন, সব বিষয়ে কথা বলেন, যে কোনো জায়গায় নিয়ে যে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন, উড়াই দিতে পারেন, শাক করতে পারেন, মিথ্যা বলতে পারেন, কিছু সময় মিথ্যা না বলতে পারেন, মিথ্যা বলতে পারেন। শফিক ভাই আবার একটু রাগ করবেন, শফিক আমি আপনাকে একটু বলি যে আপনি কিন্তু মিথ্যা বলেন আর কি, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখেন। তো মিথ্যা বলতে পারেন, তো এগুলি হচ্ছে পত্রিকার জন্য মানে খুব ক্যাচি আইটেম। আপনি সেরকমভাবে আসলে কখনো এরকম বিতর্কের জন্ম দেন নাই, আপনার সেই জন্য একটা হইতে পারে। কিন্তু আপনি যেগুলি করছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে আমি আপনাদের বলি। ফেসবুকে আপনারা পোস্ট কখনো সরিয়ে নিয়েছেন, কখনো সম্পাদনা করেছেন, কখনো পোস্টের কার্যকারণ তুলে ধরে নতুন ধরনের পোস্ট দিয়েছেন। এর মধ্যে অখণ্ড বাংলার মানচিত্র, যা পরে আবার সরিয়ে নেন, কিন্তু এর প্রতিবাদ করেছে আবার ভারত সরকার, আপনি জানেন। আবার জামায়াত শিবির, তৌহিদি জনতার সমালোচনা করে আপনি পোস্ট দিয়েছেন, আবার এগুলি সম্পাদনা করেছেন। আবার তারা যখন আপনার পোস্টে কঠোর সমালোচনা নামে, তখন আপনি তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে চান, বলেন হুমকি নয় সতর্ক করতে চান। আপনার সম্পর্কে বলা হয় যে বিগত 1.5 বছরে
আপনি রাজনৈতিক দিক দিয়ে একটা স্থিতির মধ্যে আসতে পারেন নাই, মানে আপনি একটু তরল, একটু লিকুইড ফর্মে ছিলেন, একটু ভোলাটাইল ছিলেন, ও তরলের চেয়েও বেশি, মানে আপনি আসলে নিজের জায়গাটাই সবসময় খুঁজে বেড়াইছেন, ফেসবুকে পোস্ট দেওয়া সরাইছেন, যেটা বলতে চাইছেন সেইটা আবার পরে দেওয়া কারেকশন করছেন। এইটা কেন, মানে এইটার কারণটা কি, এইটা সম্পর্কে কি বলবেন জনাব মাহফুজ? বরং আমি মনে করি যে আসলে ফেসবুকে যে এই অ্যাক্টিভিজমটা আসলে একটা একটা ব্যাকরণ মেনে চলে। ওই ব্যাকরণ আসলে আমি তো ফেসবুকে আমার আগের যারা আছে ফ্রেন্ডস আমার জানে আমি ওই লেখালেখি করতাম, মাঝে মধ্যে কিছু ইন্টেলেকচুয়াল টকস বা কোনো বইয়ের এক্সার্পটস বা এরকম কিছু একটা। তো আমি পলিটিক্যাল এই যে মেসেজিং জিনিসটা, এটাতে তো এই ব্যাকরণ তো আমার নাই, জানা নাই। এটা একটা আমি মনে করি যে একটা জায়গা হয়েছে। আমার চেয়ে কঠোর কথা আরো বিতর্কিত জিনিস বলে অনেকের ব্যাপারে এই অভিযোগ নাই, যেটা আমার 4-5টা স্ট্যাটাসের ব্যাপারে আছে। সো ইট ইজ অ্যাবাউট যে আপনি আসলে কিভাবে মেসেজিংটা করেন, পলিটিক্যাল মেসেজিংটা করেন। বাট যেটা বললেন স্থিরতা বা তরলতার বিষয়ে, সেটা আমি বলবো যে আই ওয়াজ অলওয়েজ কনসিস্টেন্ট ইন মাই ফিলোসফি এবং ইডিওলজি। এটা আমার খুবই কনসিস্টেন্ট পাথ, সেটা অনেক বছর ধরেই। অবশ্যই আমি ইভলভ করতেছি, আমার অনেক চিন্তা ইভলিউশন করছে, অনেক বাস্তবতার ভিতর দিয়ে আমি আরো হয়তো চেষ্টা করতেছি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি এটা একটা জার্নি, এই জার্নিতে আমি আছি। কেউ যদি স্থির বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায়, তাহলে তার আর কোনো পলিটিক্যাল ফিলোসফিক্যাল জার্নি থাকে না। সো আপনি ওই তরল যেটা বলছেন, দ্যাট ইজ গুড ফর মি। ফ্লুইডিটি থাকা তো ভালো। হুম। আপনি, আপনার রাজনৈতিক পরিবার, আপনার বাবা ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা, আপনার ভাই এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপনার পৈতৃক জেলা থেকে। হলফনামা অনুযায়ী তিনি নির্বাচন করার জন্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট সামর্থ্যবান। আপনাদের পরিবারে ব্যক্তি স্বাধীনতার মাত্রা বেশি চর্চিত হয়, যে 3 জনের রাজনৈতিক মতাদর্শ আমরা আলাদা দেখছি। প্রথম প্রশ্নটা একটু করে নেই যে আপনার ভাইয়ের ব্যাপারে বা আপনার ভাইয়ের দুর্নীতির ব্যাপারে কিছু প্রশ্ন কিছু মানুষজন তোলেন। আমি স্পষ্ট বলি, এনসিপি থেকে বেরিয়ে আসছেন একজন নেতা, ওনার নাম মুনতাসির সামথিং। উনি একদম স্পষ্ট বলছেন যে নোয়াখালীর রাজনীতিটা বা মানে লক্ষ্মীপুরের রাজনীতিটা, নোয়াখালী জোনেরই লক্ষ্মীপুরের বেশি করে রাজনীতিটা আপনার ভাই নিয়ন্ত্রণ করেন, এবং আপনি সেটাতে সবচেয়ে বেশি, এটাকে আমি হস্তক্ষেপ করব নাকি আপনি কি মানে আপনি এটাকে প্রশ্রয় দেন, ওরকমও যদি বলি। আমি এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। শুধুমাত্র একটা, যেটা ফ্যামিলির বিষয়ে বলছেন, ফ্যামিলি হচ্ছে যে মানে ব্যক্তি স্বাধীনতা, এটা সত্য, ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি চর্চা হয়। আমি যা চাইছি আমি আসলে তাই করতে পারছি গত 5-7 বছরে। আমাদের যে লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমার উচিত ছিল চাকরি করা, আমার ভাইয়ের উচিত ছিল চাকরি করা, কিন্তু ও করছে পলিটিক্স, ও ছাত্রদল করতো। যখন ক্যাম্পাসে ছাত্রদল করা লোক ছিল ওর হাতে গোনা কয়েকটা ছেলে, তো ওই সময় সে ছাত্রদল করতে পালায় থাকতো, হল থেকে চলে গেছে। আবার আমি তখন ওই যে এই নাহিদ আসিফ বা যারা আছে তাদের সাথে মিলে ইন্টেলেকচুয়াল কালচারাল কাজ বাজ করছি, চাকরি বাকরি খুঁজি নাই, মাস্টার্স 3বার গ্যাপ দিছি। সো আমরা অনেক বেশি ব্যক্তি স্বাধীন, অবশ্যই ব্যক্তি স্বাধীন। আমার বাবা কোনোদিন বলে নাই তোরা কি করতেছিস, বরং উনি হি টুক ইট ইজিলি, যে ওরা ওদের হয়তো পছন্দ যে ওরা এইভাবে করতে চায়, সো ওরা হয়তো এই লড়াইটা করতে চায়, এবং হি ওয়াজ সাপোর্টিভ। শেষ, আমরাও আমার বাপের ব্যাপারে সাপোর্টিভ। এই যে উনি 25 বছর ধরে বিএনপি করেন, এবং উনি 25 বছর ধরে বিএনপি যখন রাজনীতি করেন, ওনার ব্যবসা ধ্বংস হয়েছে। আমাদের ফ্যামিলিটা যথেষ্ট পরিমাণ সাফারিংস এর ভিতর দিয়ে গেছে। 22শে জুলাইয়ে স্পষ্টভাবে, 22শে জুলাইয়ে গত 24শে জুলাইয়ে তাকে 12 জন ডিবিএনএ এসে তুলে নিয়ে গেছে। পরে এলাকার যেটা হয়, এলাকার রাজনীতির কারণে এটা ছেড়ে দিয়েছে ওনাকে। রাত্রে উনি অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য ছেড়ে দিয়েছে তারা 22শে জুলাই 24। সো আমাদের ফ্যামিলি পুরাটাই তার জার্নি। এখন আমি বলতে পারি না আমার বাবাকে যে আপনি 22-25 বছর বিএনপি রাজনীতি করছেন, আমরা যেহেতু এনসিপি করি বা আমরা যেহেতু এনসিপি বা জুলাইয়ের পক্ষে রাজনীতি করি, আপনি এটা ছেড়ে দেন। আমার এটা বলার অধিকার আমি রাখি না, কারণ আমার বাবা কখনো হস্তক্ষেপ করে না যে তোমরা এই রাজনীতি করতে পারবে না, তুমি মাস্টার্সটা দ্রুত শেষ কইরা তুমি বিদেশ যাও, একাডেমিক পিএইচডি করো, গবেষণা করো, ভালো চাকরি নাও। উনি আমাদেরকে যে লিবার্টিটা দিচ্ছেন যে ঠিক আছে, তোমরা তো দেশের জন্য কাজ করতেছো, তোমার দেশের জন্য তুমি কাজ করো। আমি মনে করি আমার বাবার এই অধিকার রাইট, থাকা আপনারা উচিত তো যে স্বাধীনভাবে আপনি
একরকম আমরা যেটা সেই সময় সেটাকে বলতাম যে একরকমের স্টাডি সার্কেল বা গ্রুপ স্টাডি করে অনেক মানুষকে আপনি বুঝাইতে চেষ্টা করলেন, পারলেনও, আপনি আপনার মতো করে করতেছেন। আপনার ভাইও তো তাই, তার মতো করে রাজনীতি করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাই কিছু সম্পদের মালিক হয়েছে, আমাদের দর্শকরা যেটা বলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? উনার নির্বাচনী হলফনামায় বা উনি তো উনার পেশাটা কি, এটা উনি চাকরিটা হ্যাঁ হ্যাঁ এইটা এটা এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে উনি না, কোত্থেকে এটা পাইলেন। এটা ওই কারো কোন একজন ব্যক্তির নাম বলছেন, ওনার অভিযোগের ব্যাপারে কথা বলতে চাই না। আচ্ছা, ওনার অভিযোগ সেটা বাদ দেন, আমাদের দর্শকের কথা যারা বলতেছে তাদের কথা। বিষয়, হ্যাঁ হ্যাঁ, না না, সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে ওনার অভিযোগও এটার ভিতরে চলে আসবে। উনি হচ্ছে যে খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন, যেটা হয় যে ঘনিষ্ঠ লোক প্রায় বিরোধিতা করে, কারণ তারা কিছু পায় না, কিছু পাইছে। এটা হচ্ছে এক ধরনের হতাশা, ক্ষোভ থেকে বলা। তো উনি আমাদের বাসায় অনেকবার আসছেন, কথা বলছেন, সম্পর্ক খুবই ভালো ছিল, জিনা জানার কথা বললেন। তো এই জন্য আমরা এই কথাগুলো বলতে চাই না। আজকে ক্ষোভ আছে, কালকে দেখবেন আবার গলায় মিলে গেছে। হ্যাঁ, এরকমই হয় আর কি মানুষের মানে মানে ইতিহাস, মানুষের ইতিহাস এটাই। বাট যেটা ফ্যাকচুয়াল যে কথাটা, সেটা হচ্ছে সে তো অস্ট্রেলিয়াতে গেছে 2023 সালে, যখন দেখা গেল যে 23 সালে না 22 সালে, হয়তো 22 সালে, হ্যাঁ 24 সালের আগে। তো ও তো 1-1.5 বছরের কাছাকাছি সময় অস্ট্রেলিয়াতে ছিল। ওখানে অবশ্যই তাকে টাকা কামাইতে হয়েছে, চাকরি বাকরি করতে হয়েছে, যেটা হচ্ছে অড জবই বলেন, যেটাই হোক করতে হয়েছে, বা ভালো জব, সেটা সে জানে। বাট সে টাকা কামাইছে, ওখানে টাকা পয়সা উপার্জন 2022 করছে। সালে গেছিলেন সে উনি, তাই দেশে না? আসছে, 2022 সালে। হ্যাঁ 22 সালে গেছেন। উনি 24 সালের না না 23 সালে গেছেন, 23 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে গেছেন। 23 সালে অক্টোবর। 24 সালের নভেম্বরে, হ্যাঁ 24 সালের নভেম্বরে, নিয়ারলি 1 ইয়ার অর মোর উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। অস্ট্রেলিয়াতে যারা বেসিক স্যালারির খোঁজ রাখেন তারা জানেন যে ওরা আমি কত আপনাকে টাকা আমি কামাইতে আপনাকে পারে। আমি আপনার তো না না, আমি এগুলি, একটা জি শেষ করেন শেষ করেন, আমি আপনাকে একটা ধারণা দিতে পারি আর কি। আমি জি। হ্যাঁ। সো ও হচ্ছে যে, এটা তো হচ্ছে আপনার, ও হলফনামায় দেখাইছে হচ্ছে এখানে এসে আমরা, আমাদের ফ্যামিলি বিজনেস আছে গত প্রায় 35 বছর ধরে। এটা আমার বাবার সারের ডিলারশিপ আছে, সিমেন্টের ডিলারশিপ আছে, রড সিমেন্ট থেকে শুরু করে তার অনেক ধরনের ব্যবসা। মুদি দোকান ছিল অনেক দিন ধরে, প্রায় 40 বছর ধরে মুদি দোকান বা ব্যবসা ছিল গ্রামে, হ্যাঁ রামগঞ্জ শহরে। সো আমাদের ওই, তাকে অস্ট্রেলিয়াতে পাঠাইতে যেই টাকা লাগছে, যেই টাকার কথা আজকে বলা হচ্ছে, সেই টাকা তো 5 ভাগের 1 ভাগ তো অস্ট্রেলিয়া পাঠাইতেই লাগছে, হুম ঠিক না? হুম যে 20-25 লাখ টাকা তো লাগে একটা একটা ছেলেকে পাঠাইতে, ও তার স্কলারশিপে যায়নি। হুম সো ওই টাকা যেহেতু আমার বাবা খরচ করতে পারছেন 2023 সালে, হুম তো ওই টাকাটা আমাদের ফ্যামিলিতে আছে, বিজনেসে, আপনি জানেন বিজনেস হুম ফ্যামিলি, আমি জানি না বিজনেস ফ্যামিলিতে যারা আছে। সো ইট ইজ অ্যাবাউট দিস। আমি কোনোভাবে সাফাই গাচ্ছি না, বরং আমার হুম কথা হচ্ছে তার ব্যাপারে যেটা বলা হচ্ছে, সে বিজনেস করছে আইসা এখানে, মানে এই যে কি বলে, গত বছর যখন ঢাকায় আসলো, এবং সে বিজনেস, 2-3টা বিজনেস তার আছে, আমার ফ্যামিলির বিজনেসও এখনো আছে। হুম আমার ফ্যামিলি বিজনেসের ভলিউমও তাই, সে যে টাকা দেখাইছে ওইটার অর্ধেকের কাছাকাছি হবে অন্তত। তো সুতরাং এই টাকা খুবই মানে ইউজুয়াল আমাদের জন্য। হুম হ্যাঁ অবশ্যই আমাদের ফ্যামিলির অনেক সংকট আছে, অনেক সংকটের ভিতরে বিএনপি যেহেতু করতেন, উনি উনি অনেক সংকটের ভিতরে পড়ছেন। ব্যবসা করতে পারেন না, রামগঞ্জ শহরে উনি উঠতে পারেন নাই। রামগঞ্জ শহরে বিজনেস করতে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার আওয়ামী লীগ কর্তৃক। উনি একবার গ্রামে বিজনেসটাকে নিয়ে আসতে হয়েছে। সো দ্য হিস্টোরি অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি বিজনেসেই ছিল। এখন এটা অভিযোগ করাটা স্বাভাবিক। আমি মনে করি যে প্রত্যেকের অভিযোগ করা, প্রশ্ন করা রাজনীতিবিদদের অধিকার আছে, আমাকেও করতে পারেন, সবাইকে করতে পারেন। আম- কিন্তু অভিযোগটা যদি একটু আগে যে তদন্ত সাপেক্ষ হয়ে যদি সত্য প্রমাণিত হয়, আমি মনে করি সেটা দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, না, আপনি এটার জন্য মেলাইন করার যদি এটা কথা বলেন, বরং আমি আপনাকে বলি খালেদ ভাই, ইউ নো জি। অ্যাবাউট দিস বেটার দ্যান মি, হুম হুম যে ট্যাক্স ফাইল দিয়ে তো কথা হচ্ছে, ট্যাক্স ফাইলে তো হলফনামায় রূপান্তরিত হয়েছে হুম নির্বাচনী। হুম ট্যাক্স ফাইল দিয়ে কি আপনি মানুষের সম্পদ যদি গণা না শুরু করেন, তাহলে না, কিন্তু আমি এটা আপনাকে আসলে আমি খুবই, না, খুবই এটা আমার কাছেও এটা খুবই মানে মনে হয় যে এটা আসলে ঠিক উপায় না। কিন্তু আমি আপনাকে দুই একটা জিনিস বলি। অস্ট্রেলিয়ায় 2023 সালের অক্টোবরে পড়তে গিয়ে 2024 সালে যদি উনি ফিরে আসেন, তিনি অস্ট্রেলিয়া থেকে কোনো টাকা নিয়ে আসতে পারেন না আসলে। তো অস্ট্রেলিয়াতে তার টাকা খরচ বা টাকা আয় যেরকম হবে বা যেরকম কাজ করে, সেটার মধ্যে একদম একদম মিনিমাম হওয়ার কথা, মানে মিনিমাম মানে শূন্য। উনি শুধু নিজের খরচে হয়তো ইয়া করতে পারছেন, সুতরাং অস্ট্রেলিয়া থেকে তার টাকার কথা না। আপনি বাবার ব্যবসার কথা বলেছেন, পরিবারের ব্যবসার কথা বলেছেন, সেটি আসলে যাদের পরীক্ষা করতে হয় তারাও এটা পরীক্ষা করতে পারে। কিন্তু আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই, যেন মাহফুজ আলম, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি যেহেতু মন্ত্রী পদমর্যাদার একজন মানে দায়িত্বে ছিলেন,
মানে উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়, সেই ক্ষেত্রে কি আপনি কোনো টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ব্যবসা পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ইজি মানি পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনার ভাইকে মানে সাহায্য করেছেন, সুপারিশ করেছেন? No, I not আপনার a অফিস single ব্যবহার করে time. কি উনি Brother, I উনি have টাকার মালিক হয়েছেন আপনার অফিস ব্যবহার not করে? a not জি। not a single time. Brother, whenever I got to know about anything coming to this end, যে এইরকম ঘটনা ঘটতে যাচ্ছে, কেউ তদবির বাণিজ্য করতে চাচ্ছে, কেউ চাকরি এটা সেটা যেটা বলছে, I stop that. নট এ সিঙ্গেল টাইম। আমি আমার পাবলিক অফিস, গভর্নমেন্ট, এটা আমানত আমি নষ্ট করি নাই। এবং এবং And কাউকে this was করতে my- অ্যালাউ করেন নাই, কাউকে করতে অ্যালাউ করেন নাই? নো ওয়ে, নো ওয়ে। আমি অ্যালাউ করি না, এবং অ্যালাউ করতে আমি এটা আমার নৈতিকতার জায়গা থেকে আমি আমার এই পজিশনটা ধরে রাখছি বলে আজকে আমি একা দাঁড়াই আছি। আমি একা দাঁড়াই থাকার সামর্থ্য এই জন্যই আছে, কারণ আই ডিড নো রং। আমি কোনো রং করি না, এবং রং ডুইং যারা করতে চায় বা করার চেষ্টা করছে আমি এটা থামাইছি। যেটার ব্যাপারে একটা কথা আছে না, তার একটা জনের সাথে কথা হচ্ছে কিছু টেন্ডারের বিষয়ে, একবারে ওইটা জানার সাথে সাথে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এনি টাইম যখনই আমার কাছে আসছে যে ঠিক আছে, আপনি জানেন সিট অফ পাওয়ারে আপনি বসলে আপনার চারপাশে অনেক মধু আসে বা মাছি আসে, অনেক লোক আসে কথা বলার জন্য, দেখা করার জন্য, এটা সেটা পাওয়াই দেওয়ার জন্য। বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট যে যাতে কোনো রকম ভাবে এই এই জিনিসটা আমার বাসায়, আমার ফ্যামিলিতে না ঢুকে। রাদার আই হ্যাভ ট্রাইড যে ঠিক আছে। একটা খুবই মানে জনপ্রিয় কথা যে সিসিটিভি টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনি একটা হেল্প করছেন, ওরকম কোনো কিছু আছে? নো ওয়ে, নো ওয়ে। নো 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 ওকে। নো নো, আই ক্যান নো ওয়ে। আপনি আমার পুরো মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিল তাদের থেকেও খোঁজ নিতে পারেন যে স্যার আপনাদের স্যার দায়িত্বে ছিল, হ্যাঁ। উনি কোনো কিছু করতে দিয়েছেন কিনা, আপনি খোঁজ নেন। ওকে। আপনি কি আপনার ভাইয়ের জন্য ভোট চাইবেন? উনি এনসিপি থেকে দাঁড়াইছেন। আমি শুভকামনা রাখতে পারি, বাট আমি তো অবশ্যই, আমার পলিটিক্যাল পজিশন তো আলাদা। হ্যাঁ। তার প্রতি আমার শুভকামনা আছে। আমি জানি যে সে কি কষ্টের ভিতর দিয়ে গেছে, সেও লড়াই করার চেষ্টা করছে, দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে। সো উইশ হিম গুড লাক। একটা প্রশ্ন যে এখন আসে যে বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন থামেনি, ওসমান হাদি হত্যার দাবিতে ইনকিলাব মঞ্চ অনেক সক্রিয়, সোশ্যাল মিডিয়ায় নানা গুজব গুঞ্জন, জাতীয় নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন? নাকি ওসমান হাদির প্রসঙ্গটা যখন আনা হলো তখন এই প্রশ্নটা একটু করতে ইচ্ছা করে যে যার মতো করে ওসমান হাদির মৃত্যুটাকে পুঁজি করে ক্যাশ করতে চাইতেছে কিনা? কারণ আমি কেন এটা বলতেছি, কারণ ওসমান হাদি এই যে বিভিন্ন ধরনের মব যেগুলি তার মৃত্যুর পরে যেগুলি হয়েছে সেগুলি সরাসরি সে করতে মানা করছে। সে বলছে যে পারলে আরো 10টা প্রথম আলো কইরা দেখান, আমাদের এই জায়গাটার মধ্যে থেকে এটা করে দেখান। উনি এনসিপির নতুন নেতৃত্ব কেন আজকে গেঞ্জি ছাইরে দামি পাঞ্জাবি পড়তেছে সেগুলি নিয়েও প্রশ্ন তুলছেন। কোথা থেকে তার এই লজ্জার কথা বলছেন? উনি বিএনপির সমালোচনা করছেন, জামাতের সমালোচনা করছেন, সবার সমালোচনাই করছেন, সাংবাদিকদের সমালোচনা করছেন, আমাদের সমালোচনা করছেন। কিন্তু কিছু পক্ষ এখন হঠাৎ করে তারা একটা সোল ডিস্ট্রিবিউটর হয়ে এইটাকে ক্যাশ করতে চাইতেছে কিনা, মানে এইটার জিনিসটা কি আসলে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে কোনো রাজনৈতিক হত্যারই এক ধরনের আফটার ইফেক্ট আছে, এবং এটা তো অবশ্যই এক ধরনের রাজনীতি আছে, মেমোরির পলিটিক্স, অন্য কথাটা বললাম না। মেমোরির একটা স্মৃতির রাজনীতি তো আছে। এখন ওটা তারা করতে চেষ্টা করতেছেন, বিভিন্ন পক্ষ করার চেষ্টা করছে। আমি মনে করি যে এখানে ট্রু টু শহীদ ওসমান হাদি হওয়া গুরুত্বপূর্ণ। শহীদ ওসমান হাদি যেই ভিশন এবং যে অ্যাসপাইরেশনের জন্য ওনাকে ব্রুটালি কিল করা হয়েছে, মার্ডার করা হয়েছে, আমি মনে করি ওইখানে আমাদের সবার থাকা উচিত। এবং ওইটা কোনোভাবেই মব ভায়োলেন্স না, কোনোভাবেই হচ্ছে যে মানে প্রতিক্রিয়ার রাজনীতি না, বরং আমরা যেটা কথা বলি যে গঠনের রাজনীতি, গড়ে তোলার রাজনীতি, যেভাবে উনি ইনকিলাব কালচার সেন্টার গড়ে তুলছেন, লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মানুষকে পলিটিক্যালি এডুকেট করার চেষ্টা করছেন। আমি মনে করি দিস ইজ দ্য ওয়ে, এবং ওই ওয়ে যারা পালন করবে আমি মনে করি দে আর অল কমরেডস অফ শহীদ ওসমান হাদি। ওকে।
আম, আমরা 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 প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আর কয়েকটা বিষয়, শুধু আমাদের একজন দর্শক বারবার এই প্রশ্ন করছেন যে বাংলা এডিশন নামে একটা নিউজ পোর্টালের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে তারা আপনি তাদের কাছে ঘুষ চাইছিলেন। এইটা নিয়ে কি আপনি কোনো কিছু বলবেন, যে আপনি কি এরকম কোনো কিছুর অনুমোদন পাওয়ার না ব্যাপারে ঘুষ চান? না 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 না, নট এ সিঙ্গেল টাইম। বরং হ্যাঁ। ইলিয়াস ভাইকে এটা দেওয়ার ব্যাপারে দুইজন ছাত্রনেতা, নাম বলবো না, দুইজন ছাত্রনেতা আমাকে বারবার চাপাচাপি করছেন। আমি বলছি আমি ইউজুয়ালি এখন অনলাইন দিব না, হুম, আমি চাই এটা এটা পরবর্তীতে কমিটি হয়েছে, কমিটির মাধ্যমে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সো প্রশ্নটা ছিল অনলাইনে ওনার কাছে একজন টাকা চাইছে, ওই লোকটা কোনোভাবে আমার সাথে সম্পর্কিত না, হুম, বরং ওনার দাবি অনুযায়ী, আমি জানি না, আমার এটা চেক করার সুযোগ না, আমরা বারবার রিচ আউট হুম, করার চেষ্টা করছি। আমি ওনারে দিতে চাওয়া না, প্রথম দিকে যখন আমি দায়িত্বে আসছি, হ্যাঁ, যখন, তখন আসলে এই জিনিসগুলো দেওয়া না দেওয়ার বিষয়ে আমি কনসার্ন ছিলাম, কারণ আমি তো জানি আমার বিরুদ্ধে সবসময় অভিযোগ তোলা হবে। আই এম দ্য নন্দ ঘোষ অফ দিস গভর্নমেন্ট। আহ, সো আমার তো সবসময় হচ্ছে যে সতর্ক থাকতে হয়। আমি দেখেন না, হুম, কথা কম বলি। হুম, হ্যাঁ, আমি কথা কম বলি এবং আমি যতটুকু পারি, আমি তো চুপ আছি ফেসবুকে সেই জুন মাস থেকে, কথা বলি না। সো আমি তো ভয়ে থাকি যে আমার বিরুদ্ধে কি না কি হবে। সো রেদার আমি কিছু দেওয়ার আগে আমি সবার সাথে পরামর্শ করছি, হুম, তো তখন দেওয়া শুরু করে নেই অনলাইন। ওকে, তখন প্রথম দিকে ইলিয়াস ভাইকে দিলাম, বাংলা আউটলুক হুম, পাইছে, ক্লাইমেট ওয়াচ পাইছে, আরো আমি অনেক নাম বলতে পারি। হুম, আস্ক দেম যে আমি 1 টাকা কারো কাছে চাইছি কিনা। হুম, আমি তো অনেকের ওকে, নামও জানি না, যে আমাকে বলছে হ্যাঁ এই ভালো লোক, হুম, হ্যাঁ ওই ভালো লোক, ও অনেকদিন ধরে অনলাইন চালাচ্ছে, ও 10 বছর ধরে চালাচ্ছে, ও পরিশ্রম করছে, আমলিক তাকে দেয় না। 14 বছর আগে একটা আবেদন হয়েছে এক লোকের, হ্যাঁ ও নাকি আমরা দিলাম। তো হুম, আমি কারো কাছে টাকা চাই না। ইলিয়াস হোসেন, যিনি হচ্ছে যে মানে মানুষের একটা পার্সোনাল কথা পর্যন্ত হচ্ছে যে একটা বড় 1 ঘন্টার ভিডিও করে ফেলেন যেটা হুম, নিয়ে, ওনার কাছে আমি টাকা চাইবো? আমার এত সাহস হয়ে গেছে না? খুবই ইন্টারেস্টিং ওনার আর্গুমেন্টটা। সো এটা আসলে কোনোভাবেই সত্য না, বরং উনি যদি দাবি করা অর্থে, উনি যদি দাবি করেন যে কেউ চাইছে, যে অফিসিয়াল চাইছে, ওই অফিসিয়ালকে উনি ইন্ডিকেট করেন, ওটার বিবরণ দেন, বিবরণী প্রমাণ সহ দেন। আমি এখনো সুযোগ আছে আমার বলার, আমি সরকারের যারা উপদেষ্টা, যিনি উপদেষ্টা আছেন তাকে বলবো যে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে, যেটা আমরা বিটিভির যে কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের ব্যাপারে বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ওকে। সো দিস মানে এইটার ব্যাপারে আপনি, ক্লিয়ার। এটার ব্যাপারে আপনি এটার ব্যাপারে আপনি পরিষ্কার। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু এইটা, আমি আমি একটা মনোলগ ধরনের অনুষ্ঠান করি, উচিত কথা নাম, তো সেটার মধ্যে আমি বলতে চাইছিলাম যে সরকার যে সংস্কার করতে সময় যে হাঁ ভোট চাইতেছে বা হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতেছে, এটা সরকার করতে পারে। আমার অবস্থান হচ্ছে এই। আপনার কি মনে হয় জনাব মাহফুজ আলম, আপনি কি মনে করেন যে সরকারের পক্ষ থেকে কি, সরকার যেহেতু নির্বাচনকালীন সময়ের সরকার, তারা কি একটা গণভোটের ব্যাপারে একটা অবস্থান নিতে পারে, মানে হ্যাঁ ভোটের পক্ষে মনে প্রচারণা হয় চালাতে পারে? আমার মনে হয় দেয়ার প্রেসিডেন্ট নজির আছে যে এটা করা যায়। এখন এটা তো হচ্ছে এইটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, ইট ইজ নট হুম, লাইক এনি আদার গভর্নমেন্ট, এটা হুম, ট্রানজিশনাল গভর্নমেন্ট। হুম, এটার মানে মানে রিজন দ্যাট, মানে এটা মানে এটা যেই মানে টিকে থাকার মানে যদি একটা রিজন থাকে, এই রিজনটা হচ্ছে যে এটা রিফর্ম ডেলিভারি করবে, হুম, যেটা সে করতে পারে নাই। হুম, করতে পারেনি দেখে তো গণভোটের মাধ্যমে আরেকটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিচ্ছে। তো আই থিঙ্ক দে ক্যান ডু ইট, বাট উইথ মানে আরো হয়তো কনসিডারেশনস গুলো নেওয়া উচিত ছিল, যে হুম, এত ম্যাস না করে যেটাকে আরো, আমি মনে করি যে আরো কনসিডারেশনস থাকা ভালো ছিল আর কি। কিন্তু এটা করা যাইতে পারে, আমি মনে করি এটা অবৈধ না, এটা অনুচিত না। এটাই তার কারণ, নাহলে এই গভর্নমেন্ট থাকে না হুম। রিফর্ম ছাড়া এবং রিফর্মের ম্যান্ডেট ছাড়া। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে আমরা কিন্তু অনেক সময় দেখছি যে আপনি যেসব বিষয়গুলি মানে মানুষের সামনে আনেন, সেই সব বিষয়গুলি নিয়েই আসলে আপনার যারা সহযোদ্ধা আছেন, সহকর্মী আছেন, যারা আপনাকে আপনার, আমি অনুযায়ী বলবো যে যারা আপনার ছোট ভাইরা আছেন, তারা আপনাকে আসলে একটু ফলো করেন। তো এখন আপনার ছোট ভাইদের মধ্যে একটা বড় অংশ, আপনি জামাতে যাবেন না, নারী নেত্রীদের মধ্যে থেকে যারা পরিচিত মুখ, তাদের মধ্যে অনেকে জামাতের সঙ্গে গেলে নির্বাচনই করবেন না বা স্বতন্ত্র নির্বাচন করবেন, এরকম অবস্থার পরেও এনসিপি, মানে জনাব নাহিদ ইসলাম মনে করলেন যে তিনি আসলে জামাতের সাথে যাবেন। এখন তারা যে, জনাব নাহিদ ইসলাম, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, জনাব হাসনাত আবদুল্লাহ, জনাব সার্জিস আলম, তারা যে বক্তব্যগুলি দিচ্ছেন,
সেই বক্তব্যগুলির আগের বয়ান থেকে, যে একটা মধ্যপন্থা রাজনৈতিক দল থেকে, তো তাদের ডেফিনেটলি একটু আলাদা বয়ান তৈরি করতে হচ্ছে। সেই বয়ানগুলিকে আপনি কীভাবে দেখেন, নাকি নতুন কোনো বয়ানই আপনি দেখেন না, মানে সেটা আসলে কি? যেমন এনসিপি প্রথমেই বলতেছে যে জামায়াতের সঙ্গে তার হচ্ছে আদর্শিক জোট। এখন আদর্শিক জোটটা কি, এটা আমি, আদর্শিক জোট না সেটা কি আসলে আমি এটা বুঝি না। মানে মানে জোট আদর্শ ছাড়া কেমনে হয়? এটা তো আদর্শ থাকতেই হবে, তাই না? এটা তো আপনার কাছে কি মনে হয় যে তাদের এখন পলিটিক্যাল উপস্থাপনাটা কি, জনগণের কাছে তাদের ভোট চাইবার জায়গাটা কি? আমি দেখলাম হাসনাত আবদুল্লাহ ইজ ভেরি স্মার্ট। তিনি বিএনপি, তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে আদালতে গিয়ে জিতে রাইটলি তিনি তাকে বসিয়ে দিতে পেরেছেন। কিন্তু অন্য জায়গায় যে আপনি এনসিপির হয়ে যাবেন, আপনার বলাটা কি আসলে, মানে আপনি বলতেছেন কি, কেন এনসিপির মানুষ ভোট দিবে? এটা তো এনসিপি লিডাররা বলতে না, পারে, আই এম আপনার নট পর্যবেক্ষণ কি, ইন মানে মানে ওদের এ জায়গাটা কি পজিশন। আসলে, মানে জায়গাটা কি? খালি আমি জুলাইতে যুদ্ধ করছি সেটা? না, জুলাইতে যুদ্ধ করা এটা ছোটখাটো জিনিস না, এটা অবশ্যই একটা ব্রেভারি না না, কাজ, এটা খালি অনেক জুলাইতে বড় যুদ্ধ কাজ। করছি তারপর সেইটাই কি না? জুলাইতে যুদ্ধ তো আরো অনেকে করছেন, যারা আবার উনাদের বিপক্ষে কাজ করতেছেন, আমি জায়গাটাতে বলতেছি। ধরেন এখন একটা না, এনপিএ এটা হয়েছে, এটা এনপিএ তো আপনি জুলাই যোদ্ধা কম হয়তো, আমরা কিন্তু জুলাইতে আসলে এটা সামনের তো সারি ভালো। পিছনের সারি এমনি দেখি নাই। জুলাই একটা বিরাট আপরাইজিং, এটা সামনের সারি পিছনের সারি এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, কয়েকজন মুখ না, ছিলেন ঠিক তো আছে, বটেই। এই ইতিহাস তো কাউকে সামনে আনে কাউকে পিছনে রাখে, এটা ইতিহাসের নিয়ম। ইতিহাস একটা মানে নিয়তির নাম। সো এটা সব সময় ঘটে আসছে। So, কাউকে কেউ তো সামনে চলে আসলো। এখন তারা যদি তাদের কজের প্রতি যদি ট্রু থাকে এবং তারা যেটা বলতেছে সেটার প্রতি যদি তারা সঠিক থাকে, তারা যদি এটাকে ধারণ করে, আমি মনে করি মানুষ তাদেরকে ভোট দিতে পারে। আর যদি তাদেরকে মানুষ মনে করে, যেটা আমি পাচ্ছি মাঠে যাদের সাথে কথা বলতে, যেহেতু আমি মনে করি যে এটা তো অবশ্যই আমার সাথে কেন আসবে। এখন যেই মানে গঠনটা হয়ে গেছে, যে মানে স্ট্রাকচার দাঁড়াচ্ছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আসলে এনসিপি একটা সেন্টার রাইট টু রাইটিস্ট একটা পজিশনে নিজেদেরকে নিয়ে গেছে। এনপিএ মোর সেন্টার টু লেফটিস্ট একটা অর্গানাইজেশন, অথবা মানে এক্স লেফটিস্টদের অর্গানাইজেশন। আর যেটা আপ বাংলাদেশ আছে, এটা হচ্ছে এক শিবির, বা যারা হচ্ছে যে এরাও যারা রাইট টু রাইটিস্ট, এই যে মানে ওই ফরমেশনের লোক। সো এখন সেন্ট্রিস্ট যে পজিশনের কথা আমরা বারবার বলে আসছি, আমরা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলে আসছি, আমরা বারবার বলছি শাপলা শাহবাগ, বা এই যে পুরাতন যে সেকুলারিজম ভার্সেস ইসলাম, মুসলিম আইডেন্টিটি ভার্সেস বেঙ্গলি আইডেন্টিটি, এই যে তর্কগুলা, হিস্টোরিক্যাল তর্ক অথবা ইকোনমিক তর্ক, যে আমাদের ইকোনমিক পলিসি কেমন হবে, সেক্ষেত্রে এনপিএ ভালো কথা বলার চেষ্টা করছে, সোশ্যাল ডেমোক্রেসির কথা বলতেছে, কিন্তু তারা এখনো ইকোনমিক পলিসির ক্ষেত্রে স্পষ্ট কোনো কিছু বলতে পারেনি। সো আমি মনে করি যে এখানে অনেক ধরনের, যে এই যে প্রত্যেকটা রাজনৈতিক ফরমেশনের যে সংকটগুলো আছে, যেই মানে তারা যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারতেছে না, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার সুযোগ এখনো জুলাইয়ের পক্ষের কারো না কারো আছে, সেই জায়গাটা আমরা নিতে চাচ্ছি। এবং যে জায়গাটাতে আসলে সেন্টার রাইট টু লেফট সবাই আসার সুযোগ পাবে, বাট এগেইন এই জায়গাটা কিভাবে মোর, আমরা যেই কথা বলছি মোর ইনক্লুসিভ, যে ইনক্লুসিভিটিটা অন্য জায়গায় নেই, এখন সব জায়গায় এক্সক্লুসিভ হয়ে উঠতেছে। মোর ইনক্লুসিভ হওয়া যায়, মোর ডেমোক্রেটিক হওয়া যায়, আমরা যেটা বারবার বলছি পুরাতন বন্দোবস্তের বাইরে আসার ব্যাপারে, পুরাতন রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করার বিষয়ে, এবং এট দ্য সেম টাইম একটা ভালো রাজনৈতিক বিকল্প তৈরি করার ব্যাপারে আমি মনে করি এখানে কাজ করার সুযোগ আছে। এখনো শেষ হয়ে যায় না। 71-এর পরে অনেক দল হয়েছে যারা একই সাথে মুক্তিযুদ্ধ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই রাজনৈতিক বিরোধিতা করছে। বাট আমি মনে করি যে জুলাইয়ের ক্ষেত্রে এটা একটা সত্য জিনিস, যে জুলাইয়ের পক্ষে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হবে, এবং সবগুলো প্ল্যাটফর্মই জুলাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে এক থাকবে, এবং আরো যে রাজনৈতিক কোশ্চেন গুলো আছে। ফলে এটা হচ্ছে যে আপনি কোন মানে কোন ব্লকে আছেন, এই প্রশ্নটা প্রত্যেকে একটা ব্লক বেছে নিচ্ছে। কিন্তু আমি পার্সোনালি, আমি আজকে সোয়াসে আমার একটা বক্তব্য আমি দিছি, ওইটা আজকে ইউটিউব পাইলাম, ইউটিউবে তারা আপ করছে। সো আমি ওখানেও বলার চেষ্টা করছি যে অভ্যুত্থান তো আসলে হচ্ছে যে এই বাইনারির ঊর্ধ্বে উঠে একটা করার চেষ্টা করা হয়েছে। আগের যে তর্কগুলো আছে এগুলোকে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি প্রথম আলোতে বলছি। ফলে আমি যেই মানে যে ভিশনটা হোল্ড করি, বা আমি যে চিন্তাটা জারি করার চেষ্টা করছি বাংলাদেশ সোসাইটিতে, হয়তো আমি অনেক ক্ষেত্রে স্লিপ, মানে কি বলা যায়, মানে ভুল কিছু কথা বলছি, সেই জন্য আমি নিজেও অনেক ক্ষেত্রে মানুষের কাছে অ্যাকনোলেজ করছি যে এটা ভুল ছিল। বাট এই ইভলিউশনের পর্যায়ে আমি যে কথাগুলো বলছি ওগুলোকে ওন করে একটা কিছু করা ছাড়া, এটা আমার জন্য, আমি মনে করি যে এটা একটা দীর্ঘ মেয়াদী স্ট্রাগল আমি বেছে নিছি,
এবং এটা যদি মানুষকে আশ্বস্ত করি, মানুষ যদি আস্থা পায়, মানুষ যদি মনে করতে পারে যে দেয়ার ইজ স্টিল opportunity to bring together a new platform or new political reality, তাহলে আমি কেন নয়, আমি কেন করব না? আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, একটা প্রশ্ন তো এখন প্রায়ই আসে যে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করলেন, সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পেরেছেন কিনা, নাকি অনেকেই যে বলেন যে আপনারা একটা অন্তর্বর্তী সরকার না করে আপনারা যদি একটা বিপ্লবী সরকার তখন করতেন, সংবিধান বা বর্তমান রাষ্ট্রপতি এই সিস্টেমটার মধ্যে না থেকে এটা নতুন করে যদি এটা করতেন তাহলে এটা একটা বেটার ওয়ার্ক করতো, বেটার ফাংশন করতো। হাইন্ডসাইট আপনার কি মনে হয় যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে এখানে বসিয়ে এটা ঠিক করলেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব একটা বিপ্লবী সরকার করা যেত? এটা তো ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক আগে থেকেই আলোচনাটা চলছিল বা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানতেন অন্তত 3-4 দিন 5 দিন আগে থেকে। বিপ্লবী সরকার বা জাতীয় সরকার এইসব আলোচনাগুলো টেবিলে ছিল 3 তারিখ থেকেই। হ্যাঁ, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এর আগে জানি না কি বিষয় কি ছিল, বাট 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেই আলোচনাটা ছিল সবগুলো সার্কেলের মধ্যে, যারা অভ্যুত্থানে অংশীদার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমন একটু ওখানে স্পষ্ট ছিল যে বিপ্লবী জাতীয় সরকার সব সম্ভাবনাই টেবিলে ছিল। কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, এখন যিনি চেয়ারম্যান হয়েছেন, জনাব তারেক রহমান, ওনার সাথে যখন আমরা কথা বলছি 5ই আগস্টের সন্ধ্যায়, উনি যেহেতু জাতীয় সরকারের বিষয়ে উনি একমত হন নাই, ও বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বৃহৎ দল এখন, এবং তারা রাজনীতিতে ওই লেজিটিমেসিটা আছে তাদের, ফলে তাদের তো সাপোর্ট ছাড়া আমরা করতে পারি না, ফলে জাতীয় সরকারটা হয় না। এটা তো অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিপ্লবী সরকার, জাতীয় সরকার যেটাই বলেন, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলো একটা কনসেনসাস দরকার ছিল, সেই কনসেনসাসটা আমরা পাই নাই, ফলে ওইটা করা সম্ভব হয় না। এবং বিপ্লবী সরকার করার পরে কি হইতো, এটার ফ্রেমওয়ার্ক, টাইমলাইন কতদিন হইতো, কতদিন এটা থাকবে, কিভাবে কার্যক্রম করবে, সবকিছু একটা একটা পরিকল্পনার অংশ ছিল। কিন্তু আপনি মনে থাকবে আপনার যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সময়টা ছিল বাংলাদেশে একটা সর্ট অফ সিভিল ওয়ার লাইক সিচুয়েশন, যে কেউ জানে না কোথা থেকে আঘাত হচ্ছে, কেউ জানে না কি হচ্ছে দেশে, হ্যাঁ, কোনো প্রশাসন নাই। ফলে ওই সময়টায় বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং স্থিতিশীলতার জন্য অনেক ডিসিশন আমরা রাজনৈতিক দলগুলোকে টেবিলে এনে নেওয়ার চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করছি ওনাদেরকে কনভিন্স করার জন্য, অনেক ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের নাম থেকে শুরু করে সবকিছুতে। সো এভরিথিং ওয়াজ কনসাল্টেড উইথ পলিটিক্যাল পার্টিস, স্পেশালি দিস টু, বিএনপি অ্যান্ড জামাত, এবং ওই অনুযায়ী আমরা কাজ করছি। এরকম না যে স্টুডেন্টরা কিছু করে ফেলছে, দ্যাট ইজ সো রং ইন মেনি লেভেলস। এটা প্রশ্ন না, এটা হচ্ছে যে শেষ কথা যদি আমি এরকম করে বলি, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, এবং কার বা কোন জোটের জিতে আসার সম্ভাবনা বেশি? আপনি যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন আর কি। জনাব মাহফুজ আলম, কার সরকার গঠন করার সম্ভাবনা আপনি বেশি দেখতেছেন? আমি তো রাজনীতিতে নিজেই এখন আছি, আমার মতো করে ভাবার চেষ্টা করতেছি। তো আমি আসলে প্রত্যাশা করি যারা বাংলাদেশের আমরা যেই জুলাই যেই সম্ভাবনা দেখছি যেটার পক্ষে থাকবে তারা জিতে আসুন। আমার স্পেসিফিক কোনো পক্ষপাত নাই, বরং আমি চাই যে বাংলাদেশের পক্ষে আসুক যারাই আসুক, এবং আসলে শুধু হবে না, যদি আমরা একবার এসেছি এবং আমরা মানে ক্ষমতায় ছিলাম, তো ক্ষমতায় আরোহণ করাটা খুবই সহজ, তো ক্ষমতায় থাকা এবং থেকে মানুষকে যা যা আমরা আজকে অনেক ভালো ভালো প্রমিস শুনতেছি, এই প্রমিস গুলো ডেলিভারি করাটা কঠিন। আমরা মনে করি এই কঠিনের যাত্রাটায় তারা যাচ্ছেন, তারা এটাকে সহজ মনে করলে হবে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যাচ্ছেন, এত বছর পরে ইলেকশন হচ্ছে। সো তারা যেন জুলাই যারা শহীদ তাদেরকে মনে রাখেন এবং তাদের প্রমিস গুলো ডেলিভারি করার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তারা ভূমিকা রাখেন, এতটুকুই থাকবে। শুভকামনা। জনাব মাহফুজ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা সময় ধরে আপনার সঙ্গে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইলাম। আপনার নতুন রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আপনি করতেছেন বা করবেন, আপনি রাজনীতিতে থাকবেন, সেই জন্য আমাদের শুভকামনা আপনি জানবেন। আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা আপনার জন্য। জি।